আরফান বাবা, ওঠ। আর কত ঘুমাবি? মামুনি, আর একটু ঘুমাই না? না, আর ঘুমালে চলবে না। আর আজ তো তোর অফিসের প্রথম দিন। হুম, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? আজ যদি তোর অফিস যেতে লেট হয়, তাহলে তোর বাবা কি করবে মনে আছে তো? আমি বাবার কথা শুনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কারণ আমি আবার বাবাকে অনেক ভয় পাই। তুমি আমায় আগে ডাকবে না? দেখো তো আমি কত লেট হয়ে গেলাম। এখন সব আমার দোষ, তাই না? সে কখন থেকে তোকে ডাকছি, তুই জানিস? হুম, মনে আছে। এখন সরো দেখি। আমি ফ্রেশ হব। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকি। ফ্রেশ হতে হতে আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি আরফান পিয়াল, বাবা মায়ের একমাত্র ছেলে। অবশ্য দুইটা কুড়িয়ে পাওয়া বোন আছে। আর শুনলেনই তো, আজ আমার অফিসের প্রথম দিন। মানে আব্বুর কোম্পানিতে আমি এমডি হয়ে ঢুকবো আর কি। দেখলেন, আপনাদের পরিচয় দিতে দিতে আমার আবার দেরি হয়ে গেল। বাকি পরিচয় পরে দিব। এখন বাই। ফ্রেশ হয়ে এসে আমি রুমে ঢুকি আর বেডের উপর দেখি আমার সব জামা কাপড় রেডি করে রাখা আছে। মনে হয় আম্মু রেখে গেছে। তাই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেই। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক শুতে ভালোই মানাইছে আমাকে। তারপর আমি নিচে চলে যাই আর সেখানে গিয়ে আমার আম্মু আমাকে বলে, বাহ, আমার ছেলেকে তো দারুণ লাগছে। হুম, ধন্যবাদ। তখন আমার পেতনি বোন বলে উঠল, মোটেও না, ওকে একদম বাদরের মতো লাগছে। কি? দাঁড়া, আজ তোর একদিন কি আমার 24 ঘন্টা? থাক, এখন আর কিছু করা লাগবে না। আমি ওকে দেখে নিয়েছি। এখন তুই অফিসে যা। ওকে মামনি, বাই। তারপর আমি গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি গাড়ি ড্রাইভ করছিলাম, এমন সময় একটা মেয়ে স্কুটি নিয়ে আমার সামনে চলে আসে। আর যা হওয়ার তাই হয়। আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে মেয়েটি নিচে পড়ে যায়। তাই আমি বাহিরে বের হয়ে কি হয়েছে দেখার জন্য, আর বের হওয়া মাত্র আমার চারপাশটা যেন থমকে যায়। কারণ মেয়েটি দেখতে একদম পরীর মতো মনে হয়। কোনো ডানাকাটা পরী ভুল করে আমার গাড়ির সামনে চলে এসেছে। ওর মুখটা এত মায়াবী যে বলে বোঝানো যাবে না। আর আমি বেশি কিছু বলতেও চাই না, কারণ ওর বর্ণনা দিতে গেলে আমাকে কবি হতে হবে। তখনই কেউ আমায় ঝাঁকি দিল। চেয়ে দেখি মেয়েটি আমার দিকে এগিয়ে আসছে আর বলছে, এই বান্দর পোলা, দেখে গাড়ি চালাতে পারিস না? হুম, নাকি তোর চোখ নাই? দেখুন, আমি আসলে একটা জায়গায় যাচ্ছিলাম কিছু জরুরি কাজে, আর হঠাৎ আপনি সামনে চলে আসেন, যার ফলে আমি কন্ট্রোল হারিয়ে ফেলি। এখন তো কত বাহানাই ধরবি অ্যানাকন্ডা কোথাকার। তোর জন্য আমার স্কুটিটার কি হয়ে গেল? আমার এমনিতে তুই তোকারি সহ্য হয় না, তারপর এই মেয়ের ন্যাকা কান্না। এই মেয়ে, চুপ করে বলছি। না, আমি চুপ করব না। ঠাস দিলাম এক চর। ও মা, এই তো দেখি আরো জোরে কান্না শুরু করে দিল। তাই আমি বললাম, এবার যদি চুপ না করো তাহলে আবার আরেকটা দিব কিন্তু। এবার দেখি একদম চুপ হয়ে গেছে। আর ওকে দেখে আমার খুব হাসি পাচ্ছে, কারণ কান্না করতে করতে চোখের কাজল পুরো লেপ্টে ফেলেছে। তাও হাসি চেপে রেখে ওকে বললাম, এই নাও তোমার স্কুটি ঠিক করার টাকা। না, আমি নিব না। কি বললা তুমি? কই কিছু না তো। বলে একটা দৌড় দিল। আর আমি ওর কাছ থেকে জোরে হেসে ফেললাম। কিন্তু আর বেশিক্ষণ সেখানে না থেকে অফিসে চলে আসলাম। অফিসে আসার পর সবাই আমাকে ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানালো। আর আব্বু সবার সাথে একে একে আমার পরিচয় পর্ব শেষ করে দিলেন। পরিচয় পর্ব শেষে আমি আমার কেবিনে এসে বসলাম। অন্যদিকে পরের আজ অফিসে আসতে লেট হয়ে গেছে। আর আজ অফিসে নতুন বস আসার কথা। পরি হলো গল্পের নায়িকা, যেমন সুন্দর তেমনি ফাজিল। আজ মনে হয় আমার চাকরিটা চলেই যাবে। আমার সাথে কেন এমন হয়? মনে মনে কথাগুলো বলছে। কি রে, আসলে
সবাই যদি টাইম মতো আসে তাহলে লেট করে কে আসবে বেবি? মিম পরির বেস্ট ফ্রেন্ড। হয়েছে, আর ড্রামা করতে হবে না। আর নতুন বস এসেছে, ওনার সাথে গিয়ে দেখা করে আয়, যেহেতু তুই ওনার বিয়ে। বেবি, যাচ্ছি, এত টেনশন করো কেন? তারপর পরি বসের কেবিনের দিকে এগিয়ে যায় আর দরজায় নক করে বলে, মে আই কাম ইন স্যার? কামিন। আমি পড়ি, আপনার একমাত্র পিএ। আরফানের গলাটা চেনা মনে হলো, তাই অপর পাশে ঘুরে তখনই বলে ওঠে, আপনি এখানে কি করছেন? মানে আমার অফিস, আমার কেবিনে, তাহলে আমি ছাড়া অন্য কেউ থাকবে নাকি? মানে আপনি আমাদের নতুন বস? হুম, কোনো সন্দেহ আছে? না না, আমার কোনো সন্দেহ নেই। না থাকাই ভালো। আপনার নামটা কি যেন বললেন? পরি নাকি বড়ি কি যেন একটা ছিল? ওই বেটা খাটাস আমার নাম পড়ি, বুড়ি কেন হবে? আর এত বেশি কেন বলিস, শালা লুচ্চা? আর ওর কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। তারপর ওর দিকে এগিয়ে গিয়ে ওকে দেওয়ালের সাথে চেপে ধরি আর বলি, ওই মেয়ে কি আজে বাজে কথা বলছো? আর লুইচা কাকে বলে তুমি জানো? সরি স্যার, আমি আসলে এইভাবে কথাগুলো বলতে চাইনি। কেন জানি ওর চোখের জল আমার সহ্য করতে পারলাম না, তাই আমি ওকে ছেড়ে দেই। আর ও যখনই কেবিন থেকে বের হতে যাবে তখন ওর হাতের দিকে তাকিয়ে দেখি পুরো হাত একদম রক্তের মতো লাল হয়ে আছে। পরি আমার হাত থেকে ছাড়া পাওয়ার পরে আর এক মুহূর্ত সেখানে না থেকে বের হয়ে যায় আর বাইরে গিয়ে আমাকে ইচ্ছে মতো বকতে থাকে। বেটা অ্যানাকন্ডা কোথাকার, উগান্ডার হাতি, আফ্রিকান বিড়াল, আর আর ধুর, আর কিছু মনেই আসছে না। মিম এতক্ষণ ওর বকা শুনছিল, তারপর ওর কাছে এসে বলে, কি রে, কার নামে এত সুন্দর কথা বলছিস? কার নামে আবার? তোদের ওই লুচ্চা বসকে বলছি। মানে স্যার আবার কি করলো? কি করে নাই বল। আরে বলবি তো কি করেছে? তারপর পরি সকালে ঘটে যাওয়া সব ঘটনা মিমকে বলে। আর মিম তো ওগুলো শুনে হাসতে হাসতে শেষ। তখন পরি মিমকে বলে, ওই শাকচুন্নি, তুই এইভাবে হাসছিস কেন? কি, আমি শাকচুন্নি? তা নয় তো কি। দাঁড়া, আমি আজ তোর ঘাড় মটকাবো। বলে পরীকে তাড়া করতে লাগলো আর পরি বলতে লাগলো, আম্মু, আমায় বাঁচাও গো, এই শাকচুন্নি আজ আমার ঘাড় মটকায় ছাড়বে। আমি মারা গেলে আমার হবু স্বামী আর বাচ্চার কি হবে গো? এগুলো বলছে আর দৌড়াচ্ছে। তোর স্বামী আর বাচ্চাকে আমি দেখে নিব, তার আগে তোর ঘাড় মটকাবো। বলে দুজনেই দৌড়াতে লাগলো আর দৌড়ানোর এক পর্যায়ে পরি কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। পরি চলে যাওয়ার পরে আমি ওর কথা ভাবতে থাকি। ওর নামের সাথে চেহারার অনেক মিল রয়েছে। ও দেখতে পুরো পরির মতোই, যদিও একটু ফাজিল। তারপর আমি কেবিন থেকে বের হই একটু জরুরি কাজে, আর দেখি পরি পুরো অফিস দৌড়ে বেড়াচ্ছে আর কী সব আজে বাজে কথা বলছে, যা শুনে আমার খুব হাসি পাচ্ছিল। তাই আমি ওখানে দাঁড়িয়ে ওদের কাজ দেখছিলাম। আর এমন সময় পরি এসে আমার গায়ের উপর পড়ে আর আমি টাল সামলাতে না পেরে ওকে নিয়ে নিচে পড়ে যাই। আর তখনই পরি বলে ওঠে, আম্মু, আমি মনে হয় মরে গেলাম গো। আমার আর বাচ্চার মা হওয়া হলো না গো। আমি আর তোমাকে নানি ডাক শোনাতে পারলাম না গো। চোখ বন্ধ করে ন্যাকা কান্না করছে আর কথাগুলো বলছে। আমি ওর কথাগুলো শুনে হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না। কোনো মানুষ এভাবেও কান্না করে তা পরীকে না দেখলে বুঝতেই পারতাম না। তখন আমি ওকে দাঁড় করাই আর বলি, ওই মেয়ে কি আজে বাজে কথা বলছো? আর তুই মারা গেলে কখন? স্যার, আমি এখনো বেঁচে আছি। তুমি এখনো বেঁচে আছো? তারপর পরি যা করে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তখন পরি হঠাৎ আমার গালে কিস করে বসে। পরির কাজ দেখে আমি থ হয়ে যাই। কি করব না করব কিছুই মাথায় আসছিল না। কেউ কি এভাবে কাউকে কিস করে নাকি? তাও পুরো অফিসের সামনে। আমি চারপাশে তাকিয়ে দেখি সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে আর মিটমিট করে আসছে। তাই আমি পরিস্থিতি ঠিক করার জন্য বলি, সবাই এখানে দাঁড়িয়ে কি করছো? তোমাদের সবার কাজ কি শেষ নাকি? না স্যার। তাহলে এখানে কি করছো? সবাই যার যার কাজে যাও। তারপর সবাই নিজের
নিজের কাজে চলে যায়, আর আমি পড়ি আমার কেবিনে আসতে বলে, সেখান থেকে চলে আসি। এদিকে পরি ভাবছে, ইস, এটা আমি কি লজ্জা! আমি এখন স্যারের সামনে কিভাবে যাব? এই হয়েছে ওই মিম পেতনিটার জন্য। না জানি স্যার আমায় কি না কি বলে। তখন মিম পরীকে বলে, কি রোমান্টিক রে তুই, স্যারকে কিভাবে কিস করলি, জাস্ট ওয়াও। মিম কি বাচ্চি, রুক, আজ তো তেরা কাচুমার বানাকে রাখুঙ্গা। আইসে, আগে স্যারের কেবিনে যা, দেখ হয়তো সকালের মতো আরেকটা চর দেওয়ার জন্য ডেকেছে। পেতনি, তোর কোনোদিন বিয়ে হবে না। না হোক, আগে তুই স্যারের কাছে যা। তারপর পরি ভয়ে ভয়ে কেবিনে প্রবেশ করে। মে আই কাম ইন স্যার? ইয়া মিস পড়ি, কামিন। অ্যাকচুয়ালি স্যার, জি বলিয়ে। মানে স্যার আমি ইচ্ছে করে কিস করি নাই, ওই শাকচুনি মিম আমাকে তাড়া করেছিল আর আমি তখন নিচে পড়ে যাই, যার কারণে আমি মনে করেছিলাম যে আমি হয়তো মারাই গেছি। আমার মনে হয় আর মা হওয়া হলো না, আর আমার সন্তানরা এতিম হয়ে গেল, অনাথ হয়ে গেল। আর যখন দেখি আমার কিছু হয় নাই, তখন আমি অনেক হ্যাপি হয়ে যাই, যার কারণে আপনাকে কিস করে দেই। আর আমি তোর কথা শুনে থ হয়ে গেছি, আর মনে মনে বলছি, এই মেয়ে মনে হয় পাগলা কারোর থেকে পালিয়ে এসেছে। তখন আমার ঘোর কাটে পরীর ডাকে। স্যার, আমি কিছু করি নাই, যা করেছে ওই সব শেওড়া গাছের পেতনি করেছে, তাই প্লিজ আমায় মারবেন না। আমি তোমায় কেন মারবো? আমি জানি স্যার, আপনি আমাকে মারার জন্যই ডেকেছেন। এই চুপ করে বলছি। তাই আমি আর সহ্য না করতে পেরে ওকে একটানে আমার বুকের মাঝে নিয়ে আসি, আর ওর মুখটা উঁচু করে ওর ঠোঁট জোড়া আমার দখলে নিয়ে আসি। পাক্কা 10 মিনিট পরে ওকে ছাড়ি। আমার এরকম কাণ্ড দেখে পরি ফ্রিজ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে রইল। তখন আমি পরীর কানে কানে বলি, পরি তো শখ হয়ে আছে, ও ভাবতেও পারিনি যে আমি এমন কিছু করব। তাই আমি আবার ওকে বললাম, আরেকবার টেস্ট করাবে নাকি? তখন পরি রেগে গিয়ে বলল, বেটা লুচু, তুই আমার সাথে কথা বলবি না। ইঁদুর, বিড়াল, বুনো হাতি, তুই আমাকে কিস করলি কেন? আমার যদি এখন বাবু হয়ে যায়, তাহলে আমাকে কেউ বিয়ে করবে না। ওর কথা শুনে আমি হাসবো নাকি কান্না করব কিছুই বুঝতে পারছিলাম না। কিস করলেও কারো বাবু হয়? কিস করলে বাবু হয় তোমায় কে বলল? আমি মুভিতে দেখেছি, যখন নায়ক নায়িকাকে কিস করে তারপর ওদের বাবু হয়, আর আপনি আমায় কিস করেছেন। ওই বেটা খবিস, তুই হাসছিস কেন? তোর নামে তো আমি শিশু নির্যাতনের মামলা করব। এখানে শিশু কোথা থেকে আসলো শুনি? কেন, আমিই তো শিশু। ওর কথা শুনে আমি আরো জোরে হাসতে লাগলাম। বলে কিনা ও শিশু। লুচু, আফ্রিকান অ্যানাকন্ডা, নাইজেরিয়ান ভাল্লুক, পেতনির বর, আর আর যা আর তো মনে পড়ছে না। ওর কথা শুনে আমার মাথা ঘুরতে শুরু করে। তাই আমি ওকে বলি, তুমি যদি আর একটা কথা বলো তাহলে তোমায় এক্ষুনি বাবুরাম্মু করে দিব কিন্তু। না। বলে এক দৌড়ে আমার কেবিন থেকে পালিয়ে যায়। আমি ওর কাজ কারবার দেখে হেসে ফেলি আর মনে মনে বলি, পাগলি একটা। পরি দৌড়ে আমার রুম থেকে বাহির হয়ে যায় আর বাইরে গিয়ে হাঁপাতে থাকে। তখন মিম এসে পরীকে আস্ক করে, কি রে, এত হাঁপাচ্ছিস কেন? অ্যানাকন্ডার থেকে পালিয়ে এসেছি, তাই হাঁপাচ্ছি। সে কি রে, অফিসে অ্যানাকন্ডা কোথা থেকে আসলো? আরে, এই অ্যানাকন্ডা সেই অ্যানাকন্ডা নয়, এ হলো মানুষ অ্যানাকন্ডা। মানুষ অ্যানাকন্ডা আবার কে? কে আবার? ওই বেটা লুচু স্যার। অ্যাঁ? নয়, হ্যাঁ। স্যার আবার কি করলো? আমার সব শেষ করে দিয়েছে রে ওই লুচুটা। এখন আমি কি নিয়ে বাঁচবো বল? আগে বল তো কি হয়েছে? ওই শাকচুন্নি, হাসছিস কেন? এখন যদি আমার বাবু হয় তাহলে আমার কি হবে? আরে কিছু হবে না তোর। ওই পেতনি, তুই কিছু জানিস না, তুই আমার সাথে কথাই বলবি না। বলে পরি অফিস থেকে বের হয়ে বাসায় চলে আসে, যেহেতু ওর অফিস টাইম শেষ তাই। আর মিম পরির কাণ্ড থেকে কি করবে তাই ভুলে গেছে। অন্যদিকে অফিস টাইম শেষ হয়ে যাওয়ার জন্য আরফান ও বাসায় চলে আসে। আর বাসায় আসার পর ও নিজের রুমে আসে আর ফ্রেশ হয়ে নেয়।
ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে পড়ে আর পরীর কথা ভেবে আপনা আপনি হেসে ফেলে। তখনই রাজের মা ওর রুমে প্রবেশ করে আর আরফানকে এমনভাবে হাসতে দেখে বলে, কি ব্যাপার, এত হাসির কারণ কি? তেমন কিছু না আম্মু। কিছু তো একটা আছে, তাড়াতাড়ি বল, কি হয়েছে? তারপর রাত সকাল থেকে শুরু করে সব ঘটনা ওর মাকে বলে, শুধু কিস করার বিষয়টা বাদ দিয়ে। আর আরফানের মা তো এগুলো শুনে হাসতে হাসতে পাগল হয়ে গেছে। তারপর পরি সবকিছু মিমকে খুলে বলে, আর মিম তো পরির কথা শুনে হাসতে হাসতে শেষ। যাক, অবশেষে আমার ছেলেও কারো প্রেমে পড়ল। আম্মু তুমিও না? থাক থাক, আর লজ্জা পেতে হবে না। এখন নিচে চলো, সবাই তোমার জন্য ওয়েট করছে। তারপর আম্মু নিচে চলে যায়। আসলে আমি আর আম্মু অনেক ফ্রি, তাই অনায়াসেই সব কথা আম্মুকে বলতে পারি। তারপর আমিও নিচে যাই, যেহেতু সবাই আমার জন্য ওয়েট করেছে। আর নিচে যাওয়ার পরে আব্বু আমাকে বললে, তা আরফান, অফিসের প্রথম দিন কেমন কাটলো বাবা? জি আব্বু, অনেক ভালো। অফিসের সবাইকে কেমন লাগলো? অনেক মায়াবী আর কিউট। পরীর কথা ভাবতে ভাবতে কথাটা ভুলে বলে দেই। আমার কথা শুনে আব্বুর গলায় পানি আটকে যায় আর আব্বু কাশতে শুরু করে। তারপর বলে ওঠে, কি মায়াবী আর কিউট মানে? আসলে হয়েছে কি আব্বু, কি ইয়ে মানে করছো? না আব্বু, কিছু না। আমি এখন উঠি, তারপর যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে আসি। রুমে এসে নিজেই নিজেকে বলি যে কী সব আজে বাজে কথা বলছিলাম, না জানি আব্বু কি না কি ভাববে। না, এখন আর বেশি ভেবে লাভ নেই, যা হওয়ার তা হবে। এখন বরং আমি একটু ঘুমাই। তারপর আমি ঘুমাতে যাই, কিন্তু বিধিবাম কিছুতেই ঘুম আসছে না। শুধু পরীর ওই মায়াবী মুখটা ভেসে আসছে আর ওর পাগলামোর কথাগুলো। কিস করলেও নাকি বাবু হয়। পরীর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়েছি নিজেও জানি না। সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠি, তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কিন্তু অফিসে গিয়ে দেখি পরী এখনো অফিসে আসেনি। এটা দেখে মনটাই খারাপ হয়ে গেল। তাই আমি পরীর বেস্ট ফ্রেন্ড নীলাকে আস্ক করি যে পরী এখনো আসেনি কেন, আর উত্তরে সে শুধু বলে হয়তো আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। তারপর আমি আমার কেবিনে এসে বসি। অন্যদিকে আমি কেবিনে যাওয়ার পরেই পরী অফিসে আসে। তখন নীলা পরীকে বলে, ওই ড্রামা কুইন, স্যার তোকে খুঁজছিল। ওই শ্যারা গাছের শাকচুন্নিকে ড্রামা কুইন ওই পেতনি বল। আমার ভুল হয়ে গেছে মা, এবারের মতো মাফ করে দিন। ঠিক আছে, কিন্তু ওই উল্লুকটা আমায় কেন ডাকছে? না জানি ওই ব্যাটা লুচুটা আজ কি না কি করে বসে। তখনই রাজ ওকে নিজের কেবিনে ডাকে আর পরিও ভয়ে ভয়ে কেবিনে প্রবেশ করে। স্যার আমায় ডেকেছেন? আমার জন্য কপি করে নিয়ে আনুন তো। কফি আর আমি? ইম্পসিবল। আপনি যেহেতু আমার পিএ, তাই এটা আপনার দায়িত্ব। ইচ্ছে না থাকা সত্ত্বেও পরী কফি বানাতে যায় আর কফি এনে আমাকে দেয়। এইটা কি কফি হয়েছে নাকি ভুল করে শরবত নিয়ে এসেছেন? কেন স্যার, কি হয়েছে? কি হয়েছে মানে, কফিতে এত চিনি দিয়েছেন কেন? মানে স্যার আমি আগে কফি বানাইনি তো, এর জন্য। এত কথা না বলে আবার কফি বানাই নিয়ে আসেন যান। তারপর পরী আবার কফি বানাইতে গেল এবং পরপর কয়েকবার একই ভুল করলো। তাই আমি বললাম, এবার যদি ঠিকমতো কফি না বানাইতে পারো তাহলে কিন্তু আবার ওইটা টেস্ট করব। কোনটা স্যার? ওই যে কালকে টেস্ট করাইলে ওইটা। আমার কথা শুনে পরী খুব রেগে যায় আর বলে, ওই ব্যাটা অ্যানাকন্ডা, তোর লজ্জা করে না এইসব কথা বলতে? ব্যাটা খবিস লুচু। বলেই রুম থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পরে পরী একটা কফির মগ হাতে নিয়ে আমার কেবিনে আসলো আর বলল, স্যার এইবার খেয়ে বলুন তো কেমন হয়েছে। রাখো। কি ব্যাপার, এত ভালো করে খেতে বলছে, নিশ্চয়ই কোনো গড়বড় আছে। কি হলো স্যার, এত কি ভাবছেন? তাড়াতাড়ি খান। তুমি এত কষ্ট করে কফি বানিয়ে নিয়ে আসলা, আমি আগে কিভাবে খাই বলো তো? তাই বলছিলাম কি, তুমি একটা কাজ করো। কি কাজ স্যার? কফিটা তুমি আগে টেস্ট করো। না, আমি ওই কফি খাবো না। তা বললে কি করে হয় বলো? তারপর আমি কফির মগটা হাতে নেই আর পরীকে খাওয়াই দেই। কফি খাওয়ার পরেই পরী ঝাল বলে চিৎকার করে ওঠে আর পুরো রুমে ঝাল ঝাল বলে দৌড়াতে থাকে। আর আমি
ওর দিকে তাকিয়ে দেখি ওর পুরো মুখটা লাল হয়ে গেছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তাই আমি ওর দিকে পানির গ্লাস এগিয়ে দেই, কিন্তু এতেও বিশেষ কোনো লাভ হয় না। পরিস্থিতি বেগতিক দেখে আমি পরীকে একটা দেওয়ালের সাথে চেপে ধরি আর ওর রক্তিম নেশা ঝরানো ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নেই। আমি ওর ঠোঁটগুলো জোরে জোরে চুষতে থাকি যতক্ষণ না ঝালটা কমে আসে। প্রায় অনেকক্ষণ পরে ওর ঠোঁটে ঝাল ভাবটা কমে আসে, তাই আমি ওকে ছেড়ে দেই আর দিকে তাকিয়ে দেখি ওর চোখ দিয়ে এখনো পানি ঝরছে। তাই আমি নিজ হাতে ওর চোখের পানি মুছে দেই আর নিজের অজান্তেই পরীর কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ বসিয়ে দেই। আর তখন পরী আমাকে এক ধাক্কা মারে, যার ফলে আমি ওর থেকে ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ি আর পরী এক দৌড়ে কেবিন থেকে বের হয়ে যায়। তখন আমি নিজেই নিজেকে ধিক্কার জানাতে থাকি আর বলি, যাকে ভালোবাসি তাকে কিভাবে কষ্ট দিতে পারলাম। অন্যদিকে পরি নিজের ডেস্কে গিয়ে কান্না শুরু করে দেয়। আর পরি কান্না শুনে নীলা ওর কাছে আসে আর বলে, কি রে, কান্না করছিস কেন? পরি নীলাকে দেখা মাত্র ওকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আপনি কেন সব সময় আমার সাথে এমন করেন? বাবু, কি হয়েছে তোমার? কিছু তো বলো। আর কি তোমার সাথে এমন করে? তারপর পরি কিছুক্ষণ আগের সব ঘটনা নীলাকে বলে আর নীলা সব শুনে বলে, হয়তো স্যার তোকে ভালোবাসে, যার কারণে তোর সাথে দুষ্টামি করে। ভালোবাসে মানে? ভালোবাসে, আর তোকেই ভালোবাসে। আজ সকালে তুই যখন আসতে লেট করছিলি, তখন স্যারের চোখে তোর জন্য অস্থিরতা দেখতে পেয়েছিলাম। তার সাথে ভালোবাসো। কি বলছিস তুই এগুলো? আর উনি কে আমায় ভালোবাসতে যাবেন? দেখ, আমার যা মনে হয়েছে আমি তোকে তাই বললাম। এখন বিলিভ করা আর না করা তোর ব্যাপার। আমি এখন এইসব বিষয়ে ভাবতে পারছি না, আমি এখন বাসায় যাব। তারপর পরি বাসায় চলে যায় আর আরফান ভাবতে থাকে, না, আর এইভাবে চলা যাবে না। পরীকে বলতে হবে যে আমি ওকে ভালোবাসি, না হলে অনেক দেরি হয়ে যাবে। তারপর আমি কেবিন থেকে বেরিয়ে পরীর ডেস্কে যাই, কিন্তু সেখানে পরীকে না দেখে পুরো অফিস ওকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও দেখতে পাই না। তাই আমি নীলার কাছে গিয়ে বলি, নীলা, পরীকে দেখেছো? জি স্যার, পরি তো কিছুক্ষণ আগে অফিস থেকে বের হয়েছে। ও আচ্ছা, তুমি যাও। ম্যাডাম মনে হয় রাগ করেছেন, তবে ব্যাপার না, কালকে ওর সব রাগ আমি ঠিক করে দিব। তারপর আমিও কিছু জরুরি কাজ করে বাসায় চলে আসি। বাসায় আসার পর আম্মুর সাথে একটু কথা বলে নিজের রুমে চলে যাই। রুমে গিয়ে প্রথমে ফ্রেশ হই, তারপর ল্যাপটপ নিয়ে একটু অফিসের কাজ করতে বসি, কিন্তু কিছুতেই কাজে মন বসছে না। শুধু পরীর কথাগুলো মনে পড়ছে, ওর পাগলি কাজগুলো, ওর বলা সব কথাগুলো যেন একটু বেশি মনে পড়ছে। মন চাইছে শুধু পরীকেই দেখতে। হয়তো কেউ একে ভালোবাসা বলে, আবার কেউ ভালোবাসা, কিন্তু আমার এগুলো থেকে অনেক বেশি কিছুই মনে হচ্ছে, কারণ এখন একটা মুহূর্ত আমি ওকে ছাড়া কল্পনা করতে পারি না। সবাই হয়তো এটাকে পাগলামো বলবে, তাতে আমার কিছু না, কারণ আমি ওর জন্য পাগল। আই অ্যাম ক্রেজি অ্যাবাউট পরী। পরীর কথা ভাবতে গিয়ে কেন জানি মনটা আপনা আপনি ভালো হয়ে গেল। তাই আমি নিজেকেই বললাম, না আর দেরি করা চলবে না, আমি কালকেই পরীকে আমার মনের কথা বলে দিব, নয়তো অনেক দেরি হয়ে যাবে। এসব কথা ভাবছিলাম, তখন আম্মু ডিনার করার জন্য ডেকে নিয়ে গেল। অন্যদিকে পরী ভাবছে, স্যার কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি নীলা শুধু শুধু এই কথাটি বলল? উফ, আমি এই অ্যানাকন্ডাটার কথা কেন ভাবছি? বেটা লুচু একটা। তারপর পরিও আরফানের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে রাজ, আর ঘুম থেকে উঠেই ভাবতে থাকে কিভাবে পরীকে ভালোবাসার কথাটি বলবে। তখন আরফানের আম্মু ওকে বলে, কি রে, কি নিয়ে তো ভাবছিস? আম্মু একটা কথা বলবো? এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? না মানে আমি ভাবছিলাম যে আজ পরীকে প্রপোজ করব, কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না। সেটা তো ভালো কথা। এতে এত ভাবার কি আছে? যা বলার সরাসরি বলে দে। ওকে আম্মু, বাই। তারপর আরফান অফিসে চলে যায় আর গিয়ে দেখে এখনো পরী আসেনি। তাই সে নীলার কাছে যায় আর ওকে সব কিছু বুঝিয়ে দেয় যে কি করতে হবে। আর নীলাও আরফানের কথা মতো সব কাজ করে। বেশ কিছুক্ষণ পরে পরী আসে
আর কি যেন বক বক করছে, তাই নীলা ওর কাছে যায় পরি কি বলছে সেটা শোনার জন্য। তখন ও শুনে ওই বেটা অ্যানাকন্ডার জন্য আজও আমার অফিসে লেট হইল। আফ্রিকান জিরাফ লুচু কোথাকার। ওই সকাল সকাল কার পিছে লেগেছিস? হ্যাঁ, কার আবার? ওই লুচু স্যারের পিছে। হইছে, আর কিচ্ছু বলতে হবে না। আর স্যার তোকে খুঁজছে। যাচ্ছি। তারপর পরি ওর ডেস্কে চলে যায়। অন্যদিকে আরফান পরির জন্য নিজের কেবিনে অপেক্ষা করছিল। তখন হঠাৎ কেউ একজন ওর কেবিনে প্রবেশ করে আর আরফান বেশি দেরি না করে বলে, ভালোবাসার কথা কি বলতে সেটা আমার জানা নেই, শুধু এটা জানা আছে যে আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা কাকে বলে এটাও আমার জানা নেই, তবে এটা জানি তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আমার জানা নেই যে শুধু 3টা শব্দ ভালোবাসার কথা বলা যায় কিনা, তবুও তোমায় বলতে চাই, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ, উইল ইউ বি মাইন? আই লাভ ইউ টু বেবি। আরফান মেয়েটির কণ্ঠ শুনে ওর দিকে তাকায় আর যা দেখে তাতে ও চমকে যায়, কারণ ওর সামনে পরি না, মায়া দাঁড়িয়ে আছে। মায়া হলো আরফানের বাবার বন্ধুর মেয়ে। আর আরফান দরজার দিকে তাকিয়ে দেখে সেখানে পরি দাঁড়িয়ে আছে আর হাত দিয়ে চোখের পানি মুছছে। আর সে আরফানকে দেখা মাত্রই সেখান থেকে চলে আসে। তারপর পরি নিজের ডেস্কে এসে কান্নায় ভেঙে পড়ে আর ভাবতে থাকে আরফান কীভাবে পারলো ওর সাথে এমন করতে। অন্য কাউকে ভালোবেসো কেন ওর সাথে এমন করলো? আপনারা হয়তো ভাবছেন মায়া কে? তাহলে শুনুন, মায়া হলো বড়লোক বাবার বউকে যাওয়া মেয়ে আর ও আরফানকে ভালোবাসে। আরফানকে বলে ভুল হবে, ও ভালোবাসে আরফানের সম্পত্তিকে। পরি কিছুতেই নিজের কান্না থামাতে পারছে না। হয়তো এটা ভালোবাসা হারানোর কান্না, যা সহজে থামবে না, কারণ ভালোবাসা শুধু একটা শব্দ হলো এর গভীরতা অনেক। পরীকে এভাবে কাঁদতে দেখে নীলা পরীর কাছে যায় আর পরীর মাথায় হাত বুলিয়ে বলে, বাবু তুমি কান্না করছো কেন? তুমি জানো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না? পরি নীলার কথা শুনে একবার ওর দিকে তাকায়, তারপর আবার ওকে জড়িয়ে ধরে কান্না শুরু করে আর বলে, উনি কেন আমার সাথে এমন করলো? আমি কি দোষ করেছিলাম? আমাকে ভালো করে বলতো কি হয়েছে, আর কে তোর সাথে কি করেছে? তারপর পরি কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনা নীলাকে খুলে বলে। তারপর আবার নীরবে কান্না করতে থাকে। তখন নীলা বলে, আমার দিকে তাকা আর আমার কথার উত্তর দে। ভালোবাসিস স্যারকে? কি হলো বল? না আমি জানি না, কিন্তু অন্য কোনো মেয়ের সাথে ওনাকে সহ্য করতে পারছি না। আরে পাগলি, এটাই তো ভালোবাসা। আচ্ছা তুই এখন বাসায় যা, আমি দেখছি কি করা যায়। তারপর এক প্রকার জোর করে পরীকে পাশে পাঠায় নীলা, কারণ নীলা জানে আরফান আর পরীর মাঝে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে। কজ আরফান সকালে বলেছিল যে ও পরীকে ভালোবাসে আর সে পরীর পছন্দ অপছন্দ সম্পর্কে সব জেনেও নিয়েছিল। অন্যদিকে আরফান বুঝতে পারছে না যে তার সাথে কি হচ্ছে। যেখানে পরীর থাকার কথা সেখানে মায়া কেমন করে আসলো। আর আরফান কিছু বুঝে ওঠার আগেই মায়া এসে আরফানকে জড়িয়ে ধরে আর বলে, আই লাভ ইউ বেবি। তোমাকে সেই কতদিন ধরে কথাটি বলছিলাম আর তুমি রাজি হলে। টুডে আই এম সো হ্যাপি বেবি, লেটস এনজয়। বলেই আমাকে কিস করতে চাই। আরফান অনেকক্ষণ ধরে মায়াকে সরানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারছিল না। আর যখন ওকে কিস করতে যায় তখন আর কোনো উপায় না পেয়ে মায়ের গালে একটা চর বসিয়ে দেয় আর বলে, হাউ ডিয়ার ইউ টু টাচ মি, অ্যান্ড ওয়ান মোর থিং, আমি কখন তোমায় ভালোবাসি সেটা বললাম? কিছুক্ষণ আগেই তো তুমি বললে আই লাভ ইউ। আমি ভালোবাসবার তোমাকে? সো ফানি ইউ নাও। হোয়াট দ্য হেল? তাহলে তুমি কাকে বলেছো? সেটা তোমার জন্য নয়, সেটা ছিল পরীর জন্য। আর তোমার কারণে পরী আমাকে ভুল বুঝলো। এখন আমার সামনে থেকে সরো তুমি। মায়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই আর রুম থেকে বেরিয়ে যাই। পরি? তাই এই পরির জন্য তুমি আমার গায়ে হাত তুললে? এর বদলা তো আমি নিবই, অ্যাট এনি কস্ট। নাও ওয়েট অ্যান্ড সি। তারপর আমি কেবিন থেকে বের হয়ে পরীর ডেস্কে চলে যাই, কিন্তু সেখানে পরীকে দেখতে না পেয়ে নীলার কাছে চলে যাই আর বলি, নীলা তুমি পরীকে দেখেছো? জি স্যার, দেখছি। কোথায় ও? আপনার রুম থেকে এসেও প্রচুর কান্না করছিল, তাই একে আমি বুঝিয়ে বাসায় পাঠিয়েছি। আর স্যার একটা কথা বলার ছিল। বলো। আপনাকে পরি অনেক বেশি ভালোবাসে, তাই অন্য কোনো মেয়ের সাথে আপনাকে সহ্য করতে পারছিল না।
তাই সে আপনার রুম থেকে এসে অনেকক্ষণ কান্না করেছিল। আমি অনেক কষ্টে ওকে বাড়ি পাঠিয়েছি। ধন্যবাদ নীলা। আর পরীর ঠিকানা কি দিতে পারবে? কেন পারবো না, কিন্তু পরীর বাসার ঠিকানা দিয়ে আপনি কি করবেন? ওর বাসায় যাব। তারপর আমি নীলার কাছ থেকে পরীর বাসার ঠিকানাটা নিয়ে বেরিয়ে পড়ি। আর ভাবতে থাকি যে পাগলিটাও আমাকে ভালোবাসে। কেন জানি মনটা খুব ভালো হয়ে গেল পরীর কথা ভেবে। অন্যদিকে এত জলদি অফিস থেকে ফিরে আসা দেখে পরীর মা বেশ অবাক হয়ে যায়, কারণ পরী কখনো এমন করে না। তাই উনি পরীকে বলেন, কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি ফিরে আসলি যে? এমনিতেই ভালো লাগছিল না তাই। তোর শরীর ঠিক আছে তো মা? মা আমি ঠিক আছি, আর আমাকে একটু ঘুমাতে দাও তো। তারপর পরী ওর ঘরে দরজা লাগিয়ে দেয় আর শুয়ে শুয়ে কান্না করতে থাকে। তখনই পরীর বাসার কলিং বেলটা বেজে ওঠে। তাই পরীর মা গিয়ে দরজাটা খুলে দেখে আরফান দাঁড়িয়ে আছে। তাই তিনি আরফানকে বললেন, কে তুমি বাবা? তিনি যেহেতু আরফানকে চিনেন না। আপনার জামাই। মানে কি বলছো তুমি? না মানে আমি হলাম পরীর বস। পরী কি বাসায় আছে? ও, আপনি পরীর বস? আসুন আসুন, ভেতরে আসুন, আমি পরীকে ডাকছি। না, তার দরকার নেই। পরীর রুম কোনটা বলে দিন তাহলেই হবে। আর আমি আপনার ছেলের বয়সী, তাই আমাকে তুমি করেই বলবেন। ঠিক আছে বাবা, বলবো। আর ওইটা হচ্ছে পরীর রুম। আমি আন্টিকে ধন্যবাদ দিয়ে পরীর রুমের দিকে এগিয়ে যাই আর নক করি, কিন্তু পরী দরজা খুলছিল না। তাই আমি আরও কয়েকবার নক করি। তখন পরী দরজা খুলে, আর আমি তো পরীকে দেখে রীতিমতো ভয় পেয়ে যাই, কারণ কান্না করতে করতে চোখ দুটো লাল করে ফেলেছে। কি ব্যাপার স্যার, আপনি এখানে কি করছেন? কেন, আমি আসতে পারি না নাকি? কেন পারবেন না? কিন্তু যদি আপনার গার্লফ্রেন্ড জানতে পারে আপনি এখানে এসেছেন তাহলে রাগ করবে না? না, রাগ করবে না, কারণ আমি আমার গার্লফ্রেন্ডের বাড়িতে এসেছি। ও, কি কে আপনার গার্লফ্রেন্ড? কেন তুমি? আমি কোনো লুচুর অ্যানাকন্ডার আফ্রিকান জিরাফের কেউ না। ও তাই নাকি? বলেই পরীকে একটা হ্যাচকা টান দিয়ে নিজের বুকে নিয়ে আসি। তখন পরী আমার বুকে এলোপাতাড়ি কিল আর ঘুষি মারতে থাকে। কিছুক্ষণ আপনা আপনি থেমে যায়। তাই আমি পরীর মুখটা উপরে তুলি, আর তখন দেখি যে পরী কান্না করছে। তাই আমি বলি, ওই পাগলি, কান্না করছো কেন? আমি কান্না করলে কার কি? আমার সব। এবার বলো, কান্না কেন করছিলে? আজ যখন আপনাকে অন্য মেয়ে প্রপোজ করতে দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল আমি আপনাকে হারিয়ে ফেলেছি। হয়েছে, এখন আর কান্না করতে হবে না। বেশি কাঁদলে একদম পেতনির মতো লাগবে। কি, আমি পেতনি? তবে শুধু আমার পেতনি। তখন পরীর আমাকে জড়িয়ে ধরলো, আর আমি ওকে জড়িয়ে ধরলাম। তারপর আমি পরীকে ছেড়ে দিয়ে বলি, বাবু এখন আমায় যেতে হবে। না গেলে হয় না? না বাবু, একটা জরুরি মিটিং আছে। ওকে, তাহলে যান। তারপর আমি পরীর কপালে একটা ভালোবাসার পরশ বসিয়ে দিয়ে চলে আসি। পরী ও আমি দুজনেই অনেক খুশি ছিলাম দুজনকে নিয়ে। কিন্তু হঠাৎ একদিন পরীর কাছে পার্সেল আসে, যা পাল্টে দেয় আমাদের জীবন। পরী প্রতিদিনের মতো নিজের কাজ করছিল। তখন অফিসের পিয়ন এসে ওকে একটা পার্সেল দিয়ে যায়, কিন্তু কে বা কারা দিল সেটা তিনি বলতে পারলেন না। তাই পরীও আর কিছু জিজ্ঞাসা করলো না। কিন্তু পরী ভেবে পাচ্ছে না যে পার্সেল এর মধ্যে কি আছে। তাই পরী বেশি না ভেবে পার্সেলটা খুলে দেখে, আর সে তার মধ্যে একটা খাম পায়। যখন পরীটা খাম খুলে আর সে যা দেখে তার জন্য সে মোটো প্রস্তুত ছিল না। খামটার মধ্যে আরফান আর মায়ের অনেকগুলো ছবি ছিল, আর সব ছবি অনেক ঘনিষ্ঠভাবে তোলা, আর তার সাথে একটা ফোন নাম্বারও দেওয়া ছিল। ছবিগুলো দেখে পরী কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। হঠাৎ তার ফোন বেজে ওঠে। তাই সে নিজেকে সামলে নিয়ে ফোনটা পিক করে। তখন অপর পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে। হ্যালো, কে বলছেন? আমি মায়া। আপনি আমাকে কেন ফোন করেছেন? তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আমি আপনার কথা শুনতে ইচ্ছুক নই, সো এখন রাখতে পারেন। প্লিজ পড়ি, ফোনটা রেখো না। আমি চাই না যে আমার সাথে যা হয়েছে তোমার সাথেও তাই হোক। কি এমন বিষয় সেটা বলবেন প্লিজ? বলবো, তার আগে আমায় ওয়াদা করো এই কথাগুলো যে আমি তোমায় বলেছি তা আরফানকে তুমি বলবে না।
তা না হলে আরফান আমি খুন করবে। ওকে, আমি কাউকে বলবো না, এবার বলুন। আমি মা হতে চলেছি, আর এই বাচ্চার বাবা হলো আরফান। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, তাই আমি আমি আমার আর আরফানের কিছু ছবি তোমার কাছে পাঠিয়েছি। কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? আমি জানি তোমার বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু আমি কি করব বলো? সেই দিন আমি আরফানকে এই কথাটি বলতেই অফিসে গিয়েছিলাম, কিন্তু আরফান বলে এই বাচ্চাও মানে না, আর ও এখন তোমায়। আমায় কি বলুন, থামলেন কেন? মায়ের কথাগুলো শুনে যেন পরীর বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। আমি আর কিচ্ছু বলতে পারবো না। মায়ের কথা শুনে পরি বিশ্বাস করতে পারছে না, কিন্তু মায়ের কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে এই ছবিগুলো তো সত্যি। তাহলে কি আরফান আমাকে ধোঁকা দিল? পরি এসব কথা ভাবছিল আর নীরবে চোখের জল ফেলছিল। তখন পিয়ন এসে ওকে খবর দেওয়া যায় যে আরফান ওকে ডাকছে। তাই পরিও নিজেকে সামলে নিয়ে আরফানের কেবিনে যায়। তখন আরফান বলে, জানো, তুমি জানো না, তোমায় না দেখে আমি থাকতে পারি না। তবে কেন সবসময় দূরে দূরে থাকো? পরীকে নিজের কোলের উপর বসিয়ে কথাগুলো বললাম। এই তো আমি এসেছি। যদিও আফরানের সাথে আমার কথা বলতে মন চাইছে না। জানো। তারপর আরফান পরীর ঘাড় থেকে চুল সরিয়ে ওর ঘাড়ে একটা কিস করে। তারপর আস্তে আস্তে পরীকে নিজের দিকে ফিরিয়ে আনে আর ওর ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে যায়। কিন্তু যখনই আরফান পরীকে কিস করতে যাবে তখন পরী হঠাৎ আরফানের গালে জোরে একটা চড় মারে আর বলে, তোর যদি আমার শরীরের উপর এতই লোভ, তাহলে আগেই বলতি। এত ভালোবাসার নাটক করার কি দরকার ছিল? তুই আমার শরীর ভোগ করতে চাস, তাই তো করে নে। তারপর পরী নিজের 3 পিসের বাটনগুলো খুলে ফেলে আর বলে, নে কর, নে এবার শুরু কর। তুই তো শুধু আমার শরীরকে ভালোবাসিস, তার জন্যই এত নাটক করেছিস। এবার তোর মনের আশা পূরণ কর। পরীর কথা শুনে আমার মাথা গরম হয়ে যায়। পরী কিভাবে ভাবতে পারলো যে আমি ওর শরীরকে ভালোবাসি? তাহলে কি পরী এতদিনেও আমাকে চিনতে পারে নাই? তখন পরী আবার একই কথা রিপিট করে। তাই এবার আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে পরীর গালে একটা চড় মেরে দেই আর বলি, কি আজে বাজে কথা বলছো তখন থেকে? আর আমি তোমাকে ভালোবাসি, তোমার শরীরকে নয়। ও রিয়েলি? সত্যি কি তাই মিস্টার আফরান? মানে তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস? তাও আপনাকে? হাসালেন মিস্টার আফরান চৌধুরী। আপনাকে বিশ্বাস করা মানে? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না, প্লিজ ক্লিয়ার করে বলো। যে লোক অন্য একটা মেয়ের জীবন নিয়ে খেলতে পারে তাকে কিভাবে বিলিভ করব বলতে পারেন? যে লোক একজন প্রেগন্যান্ট মেয়েকে একা ছেড়ে দিতে পারে তাকে বিলিভ করব? হোয়াট আর ইউ টকিং? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? না, আমি একদম ঠিক আছি। আর হ্যাঁ, কালকে আপনি আমায় ছেড়ে যাবেন না, তার কোনো গ্যারান্টি আছে কি? পরি, বিলিভ করো আমি তোমাকেই ভালোবাসি, আর অন্য কাউকে না। ও তাই নাকি? তাহলে এগুলো কি মিস্টার আফরান চৌধুরী? আমি ওই ছবিগুলো দেখে কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না, কারণ ছবিতে আমার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু আমি মায়ার সাথে কোনো পিক তুলি নাই। তাও আমি বললাম, বিলিভ করো পরি, এই ছবিগুলোতে আমি নই। ও তাই নাকি? এখন তো বলবে যে মায়ার পেটে যে বাচ্চাটি আছে সেটিও আপনার না। বাচ্চা মানে? কিসের বাচ্চার কথা বলছো তুমি? আর মায়ার পেটেই বা আমার বাচ্চা কেমন করে আসবে? হ্যাঁ, বাচ্চা আপনার আর মায়ার নাজায়েজ বাচ্চা। আপনাদের করা পাপের ফসল মিস্টার আফরান চৌধুরী। পরীর বলা কথাগুলো আমার কানে তীরের মতো বিঁধছিল। তাই আমি টেবিলের উপর একটা জোরে ঘুষি মারি আর টেবিলটি কাচের হওয়ায় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, আর আমার হাতও অনেক কেটে যায়, আর সেখান থেকে প্রচুর ব্লিডিং শুরু হয়। কিন্তু আমার হাত থেকে এভাবে রক্ত পড়তে দেখেও পরি কিছু করলো না। এটা দেখে আমার আরও বেশি কষ্ট হলো, কারণ অন্য সময় যদি আমার হাতে একটা সুইও লাগতো তাহলে সবচেয়ে বেশি কষ্ট পরি পেত। আর এখন? তাই আমি বললাম, ওকে, তুমি যদি তাই মনে করে থাকো তাহলে তাই হবে। আমি মায়াকে বিয়ে করব, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। কথাটি বলেই আমি সেখান থেকে চলে আসি। আর আমার মুখে বিয়ের কথা শুনে পরির অনেক কষ্ট হচ্ছে। কষ্ট হবেই না কেন? ভালোবাসার মানুষটি যদি চোখের সামনে অন্য কারো হয়ে যায় তাহলে কষ্ট হওয়াটাই স্বাভাবিক। অন্যদিকে আরফান অফিস থেকে বের হয়ে সোজা বাসে চলে আসে আর ভাবতে থাকে
কিভাবে পরীর ভুলগুলো শুধরাবে, কিভাবে কি করবে। তখনই আরফানের মাথায় একটা বুদ্ধি আসে, তাই সে দেরি না করে কাজে লেগে পড়ে। কিন্তু অন্যান্য দিন আরফান আগে তার মার সাথে দেখা করত, কিন্তু আজ করে নাই। তাই আরফানের আম্মু আরফানের রুমে যায়, আর তিনি রুমে ঢুকে শকড হয়ে যায়, কারণ পুরো রুমে রক্ত পড়ে আছে আর আরফানের হাত থেকে রক্ত ঝরছে। তিনি আর দেরি না করে আরফানের কাছে চলে যান আর আরফানের হাত ধরে বলে, আরফান বাবা, কিভাবে হলো এগুলো? বল বাবা, কিভাবে হলো? নিজের মাকে বলবি না? তখনই আরফান বলা শুরু করলো, সব শেষ আম্মু, সব কিছু শেষ। পরি আমাকে ভুল বুঝে দূরে চলে গেছে। বলে আরফান ওর মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আগে বলবি তো কি হয়েছে? তারপর আরফান আজ ঘটে যাওয়া সকল ঘটনা ওর মাকে খুলে বলে আর কান্না করতে থাকে। তখন আরফানের মা আরফানকে বলে, পরি হয়তো তোকে না বুঝে এমন করেছে, তাই তুইও কি একই কাজ করবি? না আম্মু, পরি যখন চায় তাহলে তাই হবে। আমি মায়াকে বিয়ে করব, আর সেটা 2 দিনের মধ্যেই। আর আজকে রাতেই সব কিছুর অ্যারেঞ্জমেন্ট যেন হয়ে যায়। কিন্তু কোনো কিন্তু নয় আম্মু, যা বলেছি সেটাই ফাইনাল। ওকে, আমি দেখছি কি করা যায়। তারপর আম্মু আমার হাতে ড্রেসিং করে নিচে চলে যায়, আর আমি শরীর ক্লান্ত থাকায় একটু ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি 10:30 বাজে, তাই আমি উঠে ফ্রেশ হয়ে নেই। আর আমি যখন ওয়াশরুম থেকে বাইরে আসি, তখন আমার ছোট বোন আমার রুমে আসে আর বলে, ভাইয়া, তোকে আব্বু নিচে ডাকছে। তুই যা, আমি আসছি। তারপর আমি কাপড় চেঞ্জ করে নিচে চলে যাই আর খাবার টেবিলে বসে পড়ি। তখন আব্বু আমাকে বলে, জাফরান, তোমার আম্মু যা বললো তা কি ঠিক? জি আব্বু। হঠাৎ এমন ডিসিশন নেওয়ার কারণটা কি জানতে পারি? অবশ্যই, তবে আম্মুর কাছ থেকে জেনে নিও। ওইসব কথা বলতে মন চাইছে না। ওকে, তুমি যদি বলতে না চাও তাহলে থাক, তোমার আম্মুর কাছ থেকেই শুনে নেব। ধন্যবাদ আব্বু। তা তুমি কি চাও? মানে বিয়েটা কবে হলে তোমার ভালো লাগতো আর কি? আমি চাই বিয়েটা যত দ্রুত সম্ভব হয়ে যাক। ইনফ্যাক্ট কাল কিংবা পরশু হলে আরো ভালো হয়। ঠিক আছে, এই সপ্তাহের মধ্যেই তোমার বিয়েটা দেব। আর আমি কার্ডের অর্ডার দিয়েছি, কাল সকালেই চলে আসবে। তুমি একটা কাজ করো, অফিসের সবাইকে তুমি ইনভাইট করো। ঠিক আছে আব্বু। তারপর আমি রুমে চলে আসি আর ঘুমানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না, শুধু পরীর কথা মনে পড়ছে। তাই বেলকনিতে যাই আর সেখানে থাকা রকিং চেয়ারে বসে পড়ি আর পরীর কথা ভাবতে থাকি। পরীর কথা ভাবতেই চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কোনো মতে রাতটা পার করলাম। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে আসি। যদিও সারা রাত 2 চোখের পাতা এক করতে পারি নাই। অফিসে গিয়ে সবাইকে আমার বিয়েতে ইনভাইট করি, কিন্তু পরি এখনও আসে নাই। তাই ওর কার্ডটা আমার কাছে রেখে দেই আর নীলাকে বলে আসি পরি আসলে যেন আমার সাথে দেখা করে। কিন্তু আমি যখন নীলাকে কথাগুলো বলছিলাম, তখন ওর চোখেও পানি ছিল। তাই আমি সেখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমার কেবিনে চলে আসি। কিছুক্ষণ পরে কে যেন আমার কেবিনে প্রবেশ করে। কে এসেছে দেখার জন্য আমি পেছনে তাকাই আর দেখি পরি দাঁড়িয়ে আছে, কিন্তু ওর চোখের নিচে কালো দাগ পড়ে আছে। মনে হয় সারা রাত কান্না করেছে, যা দেখে আমার একটু কষ্ট হলো। তখন পরি বলল, স্যার আমায় ডেকেছিলেন? আর এইটা নিন। কি এটা স্যার? আমার হাত থেকে কার্ডটা নিতে লেগে বলল, আমার বিয়ের কার্ড। আমার মুখ থেকে বিয়ের কথা শোনার সাথে সাথে পরীর হাত থেকে কার্ডটা পড়ে যায় আর ওর চোখে পানি চলে আসে। তাও নিজেকে সামলে নিয়ে বলে, কংগ্রেস স্যার। কথাটি বলার সময় ওর গলা কাঁপছিল। থ্যাংক ইউ। অ্যান্ড ওয়ান মোর থিং, আমার বিয়ের সকল অ্যারেঞ্জমেন্ট তোমাকেই করতে হবে, আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার, আই আন্ডারস্ট্যান্ড। তুমি এখন যেতে পারো। আর শোনো, আমি আর মায়া কিছুক্ষণ পর শপিংয়ে যাব, তাই তুমিও রেডি থেকো। আমি গিয়ে কি করব স্যার? তুমি আমার পিএ। কিন্তু স্যার। I don't need any excuse. Now you can go.
স্যার বুঝেছি, এখন আসি। কথাগুলো বলার সময় ওর চোখে পানি লক্ষ্য করলাম। তারপর পরি আমার কেবিন থেকে বেরিয়ে গেল, আর আমি ওর সাথে এমন বিহেভ করার জন্য নিজেকেই ধিক্কার দিতে থাকলাম। যাকে এত ভালোবাসি তাকে কিভাবে কষ্ট দিতে পারলাম। আমারও যে কিছু করার নেই। তখন কে যেন আমার কেবিনে প্রবেশ করলো, তাই আমি দেখার জন্য দরজার দিকে তাকাই। তখন দেখি যে মায়া দাঁড়িয়ে আছে। বাবু, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? মায়াকে তো মনে হচ্ছে খুন করে ফেলি। ভালো। তখনই পরি কি একটা কাজে আমার কেবিনে আসে আর দেখে যে মায়া আমাকে জড়িয়ে ধরে আছে। তাই সে বলে, সরি স্যার, আসলে আমি। ওই মেয়ে, তোমার কমন সেন্স নেই? এভাবে না বলে কারোর রুমে ঢুকে পড়েছো? সরি ম্যাম, আমি আসলে বুঝতে পারি নাই, আমি এখন আসছি। তারপর পরি গোপনে নিজের চোখের জল মুছে নিল, যা আমার চোখ এড়ালো না। কিন্তু আমার এখন কিছুই করার নাই। পরীকে তো একটু কষ্ট সহ্য করতেই হবে। তারপর পরি চলে যায়। তাই আমি মায়াকে বলি, চল মায়া, শপিংয়ে বের হই, না হলে লেট হয়ে যাব। শপিং তো একটা বাহানা পরীকে পাশে রাখার। বাবু, চলো। তারপর আমি পরি আর মায়া বেরিয়ে পড়ি শপিংয়ের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর গাড়ি একটা শপিং মলের পাশে দাঁড় করাই। তারপর সবাই মিলে ভেতরে ঢুকি। তখন মায়া নিজের মতো শপিং করতে থাকে আর আমিও পরি ওর পিছে পিছে ঘুরতে থাকি। তারপর আমি মায়াকে বলি বিয়ের বেনারসি কেনার কথা, আর এটাও বলি যে বেনারসিটা আমার পছন্দ করে কিনবো তো। আর কি, আমার সবাই বেনারসি কেনার জন্য চলে যায়। সেখানে গিয়ে আমি বলি, একটা টকটকে লাল কালারের বেনারসি দেখান তো। দোকানদার অনেকগুলো শাড়ি দেখায়, কিন্তু কোনোটাই আমার পছন্দ হচ্ছিল না। তাই আমি পরীকে দেখিয়ে বলি, ওই যে মেয়েটাকে দেখছেন, ওনার মাপের শাড়ি দেখান। তারপর একটা শাড়ি কিনে সেখান থেকে বের হই আর একটা রেস্টুরেন্টে ঢুকি। সেখানে গিয়ে আমি সবার জন্য খাবার অর্ডার করি। কিছুক্ষণ পরে খাবার চলে আসে। খাবার আসার পরে আমি ইচ্ছা করে মায়াকে নিজের হাতে খাইয়ে দিই, যা দেখে পরীর খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কাউকে সেটা বুঝতে না দিয়ে সেখান থেকে উঠে আসে ওয়াশরুমে যাওয়ার বাহানায়, আর সেখানে গিয়ে কান্না করতে থাকে। পরি ওয়াশরুমে গিয়ে নিজের চোখের জল ফেলতে থাকে আর নিজেকে নিজেই বলে, আমার কেন সব সময় এমন হয়? উনি যখন আমাকে ভালোই বাসতেন না, তবে কেন এত নাটক করলো? কেন আমায় মিথ্যা স্বপ্ন দেখালো? পরি অনেকক্ষণ হলো গেছে, কিন্তু এখনো কেন আসছে দেখার জন্য আমিও ওয়াশরুমের দিকে যাই। আর গিয়ে দেখি পরি নীরবে চোখের অশ্রু বিসর্জন করছে, যা দেখে আমারও অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু আমারও কিছু করার নেই। এতটুকু কষ্ট ওকে সহ্য করতেই হবে, না হলে কেমন করে হবে। তারপর আমি নিজের চোখের জলগুলো মুছে নিয়ে পরীকে বলি, কি হলো, এখানে কি করছো? কই কিছু না তো। ও, তোমাকে যা বলার জন্য এখানে এসেছিলাম। দেখো তো এটা কেমন হয়েছে। জি স্যার, অনেক সুন্দর লাগছে। এটা কার জন্য? কাল তো আমার আর মায়ার এঙ্গেজমেন্ট, তাই মায়ের জন্য কিনেছি। ও, মায়ার হাতে অনেক মানাবে। মুহূর্তের মধ্যে হাসি মাখা মুখটা চুপসে গেল। তারপর আমি সেখান থেকে চলে আসলাম আর মায়ার পাশে বসে পড়লাম। কিছুক্ষণ পরে পরিও আসলো। তখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে রেস্টুরেন্ট থেকে বের হলাম। আমরা যখন রেস্টুরেন্ট থেকে বের হই তখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছিল। মায়া নিজের গাড়ির সাথে এনেছিল আর আমি আমার গাড়ি এনেছিলাম। তাই আমি মায়ার ড্রাইভারকে বললাম, ড্রাইভার তুমি পরীকে রেখে আসো, আর আমি মায়াকে রেখে আসছি। ওর সাথে আমার কিছু কথা আছে।
হয়তো পরি এমন কিছু আশা করেছিল না, তাই সে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল। আমি সেই দিকে খেয়াল না করে মায়াকে নিয়ে বেরিয়ে পড়ি, আর মায়ার ড্রাইভার পরীকে নিয়ে যায়। পরীকে আমি যতটা পারি ইগনোর করার চেষ্টা করছি, কারণ ওকে আমি বুঝতে চাই যখন ভালোবাসার মানুষ অবহেলা করে তখন কেমন লাগে। তারপর আমি মায়াকে ওর বাসায় ড্রপ করে নিজের বাসায় চলে আসি আর ফ্রেশ হয়ে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। তাই আমি আমার এক ফ্রেন্ডকে কল দেই আর আমার কাজ কত দূর এটা জেনে নিই। অন্যদিকে পরি বাসায় পৌঁছে নিজের রুমের দরজা বন্ধ করে দেয় আর কান্না করতে থাকে। ওর মনে হচ্ছে নিজের জীবনটা শেষ করে দিতে, কিন্তু সে পারছে না। কিন্তু একটা চাপা কষ্ট ওর বুকের উপর ভর করে আছে। হয়তো এটা প্রিয় মানুষটাকে হারানোর কষ্ট। এটা শুধু তারাই উপলব্ধি করতে পারবে যারা নিজের প্রিয় মানুষটাকে হারিয়েছে। এভাবেই না ঘুমিয়ে রাতটা পার করে দেয় দুজনেই। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় পরি, যদিও এটাকে ঘুম বলা চলে না। আজ আরফান আর মায়ের এঙ্গেজমেন্ট, আর এর সকল দায়িত্ব পরির। তাই সে খুব সকালে আরফানের বাড়িতে চলে যায় আর গিয়ে আরফানের বাসার কলিং বেল বাজায়। তখন আরফানের মা দরজাটা খুলে আর পরীকে দেখে বলে, তুমি কে মা? জি, আমি পড়ি, আফরান স্যারের পিএ। ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। বল। পরীকে দেখে আরফানের মায়ের অনেক পছন্দ হয়েছে। আন্টি, ধন্যবাদ। তারপর পরি ভেতরে যায় আর পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখতে থাকে। একসময় ও আরফানের রুমের সামনে চলে আসে আর দেখে আরফান বাথরুমে আছে। তাই সে আরফানের ঘরের মধ্যে ঢুকে পড়ে আর ভালো করে দেখতে থাকে। আর তখন কে যেন আওয়াজ করে, তাই পরি পিছনে ফিরে কে আছে তাই দেখার জন্য। তখন সে দেখে আরফান শুধু একটা টাওয়াল পরে দাঁড়িয়ে আছে, যা দেখে পরি চিল্লানি দেয়। কিন্তু তার আগে আরফান ওর মুখ চেপে ধরে আর বলে, কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? স্যার, আপনি এটা কি পরে আছেন? আমার তো লজ্জা লাগছে। ও তাই? তারপর আমি ওকে দেওয়ালের সাথে চেপে ধরি, কিন্তু ওর ঠোঁট আমাকে ওর দিকে আকৃষ্ট করে তোলে, যার কারণে আমি ওর ঠোঁটগুলো দখল করে নেই আর ওর ঠোঁটগুলো চুষতে থাকি। ওর ঠোঁটের টেস্টটা আমার কাছে কেন যেন অমৃতর মতো লাগছিল। এভাবে কতক্ষণ ওর ঠোঁট চুষেছি আমার মনে নেই, কিন্তু হঠাৎ পরীর বলা কথাগুলো আমার মনে পড়ে যায়। তাই আমি পরীকে এক ধাক্কায় নিজের থেকে দূরে ঠেলে দেই, আর ধাক্কাটা একটু জোরেই দিয়েছিলাম, যার কারণে ওর হাতের কিছু অংশ কেটে যায়। কিন্তু আমি সেদিকে খেয়াল না করে রুম থেকে বের হয়ে আসি। অন্যদিকে পরি কিছুই বুঝতে পারছিল না যে ওর সাথে কি হচ্ছে। কিন্তু আরফান যখন ওকে ধাক্কা দেয় তখন ওর হুঁশ ফিরে আসে। কিন্তু আরফানের এমন আচরণে ওর অনেক কষ্ট হয়, যার কারণে নিজের অজান্তেই ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ে। তবুও সে নিজেকে সামলে নিয়ে কাজের দিকে মন দেয়, কিন্তু হাতে আঘাত লাগার কারণে ঠিকভাবে কাজ করতে পারছিল না, যা আরফানের চোখ এড়ায় না। তাই আরফান ওর আম্মুকে গিয়ে বলে, আম্মু, তোমার সাথে কিছু কথা আছে, একটু এদিকে আসো তো। আমার কাছে এসে এই নাও, আর এটা পরীকে গিয়ে দিয়ে আসো। এগুলো দিয়ে আমি কি করব? এটা গিয়ে পরীকে দিয়ে এসো, কারণ ওর হাত কেটে গেছে। কিন্তু ওর হাত কাটলো কিভাবে? প্লিজ আম্মু। ওকে, যাচ্ছে। তারপর আরফানের আম্মু পরীর কাছে যায় আর ওকে পেন কিলারটা দেয় আর বলে, নাও মা, এটা খেয়ে নাও। আন্টি, আপনি অযথা কষ্ট করতে গেলেন। মেয়ের জন্য কিছু করলে মায়ের বুঝি কষ্ট হয়? না, তা কেন হবে? তাহলে বললে? সরি, আর বলবো না। ঠিক আছে। তারপর আম্মু পরীকে পেইন কিলার খাইয়ে দেয় আর ওর হাতে ব্যান্ডেজও করে দেয়। সারাদিন বেশ ব্যস্ততার মধ্যেই কাটে পরীর আর ওর সময়টুকু। এর মধ্যে আরফানকে একবারের জন্য দেখতে পায়নি। এঙ্গেজমেন্টের আর কিছুক্ষণ বাকি আছে। তখন আরফানের বোন এসে পরীকে একটা গাউন দিয়ে যায় আর বলে যায় এঙ্গেজমেন্ট পার্টিতে ওটাই পরতে। তাই পরী আর কিছু না বলে রেডি হয়ে নেয়। নিচে আরফান ও তার বন্ধুরা কথা বলছিল। এমন সময় আরফানের চোখ যায় সেই দিকে, আর আরফান সেদিকে তাকে স্তব্ধ হয়ে যায়, কারণ পরী একটা নেভি ব্লু কালারের গাউন পরে আছে আর সাথে হালকা সাজ, যাতে পরীকে একদম অপসরীর মতো দেখাচ্ছে। মনে হচ্ছে সে পরীকে এভাবে দেখে সারা জীবন কাটিয়ে দিতে পারবে। আরফান ওর চোখের পলকও ফেলতে ভুলে গেছে।
তখন আরফানের বোন এসে ওকে ডেকে নিয়ে যায় আর বলে যে এঙ্গেজমেন্টের সময় হয়ে গেছে, তাই আরফান সেখানে চলে যায়। কিছুক্ষণ পর আরফান আর মায়ের এঙ্গেজমেন্টও হয়ে যায়। আর আরফান পরীকে কষ্ট দেওয়ার জন্য ইচ্ছে করে মায়েকে জড়িয়ে ধরে আর ফটো ওঠাতে থাকে, যা দেখে পরী আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না, তাই সেখান থেকে চলে আসে। আর কীভাবে বা দাঁড়িয়ে থাকবে, চোখের সামনে ভালোবাসা মানুষটি অন্য কারোর হয়ে যাচ্ছে আর সে কিছুই করতে পারছে না। এর চেয়েও কষ্টের আর কি হতে পারে বলেন? যার প্রিয় মানুষটি হারিয়েছে সে শুধু এর ব্যথাটি জানে। পরী আরফানের ওখান থেকে চলে আসে আর একা একা নীরবে কাঁদতে থাকে। তখন কেউ একজন পরীর কাঁধে হাত রাখে, তাই পরী তাড়াতাড়ি করে নিজের চোখের জলটুকু মুছে নেয় আর পিছনে তাকিয়ে দেখে নীলা দাঁড়িয়ে আছে। তাই পরী আর নিজেকে আটকে রাখতে পারে না, তাই সে নীলাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিন্তু নীলা পরীকে কিভাবে সান্ত্বনা দিবে সেটা ভেবেই পাচ্ছে না, তাই সে পরীকে কিছুক্ষণ কান্না করতে দেয়, কারণ কান্না করলে কষ্ট কিছুটা হলেও কমে আসে। তখন পরী নীলাকে বলে, আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না নীলা, আমি ওনাকে ছাড়া মরেই যাব। শান্ত হ প্লিজ। আর যা কিছু হচ্ছে সেটা তোর কারণেই, তাই না? তুই তো আরফান স্যারের কে বাধ্য করেছিস মায়াকে বিয়ে করতে, তাহলে এখন কষ্ট কেন পাচ্ছিস? তো আমি কি করব তুই বল। আর এখন আর কিছুই করার নেই, কারণ আরফান স্যার আর এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাই আগামী পরশু ওনার বিয়ে। আমি কিছু জানি না, আমি যদি ওনাকে না পাই তাহলে নিজেকে শেষ করে দিব। তাই বলে ছাদ থেকে লাফ দিতে যায়। তখন নীলা ওর হাত ধরে ফেলে আর ওর গালে একটা চড় মারে আর বলতে থাকে, কি করতে যাচ্ছিস? তোর মাথা ঠিক আছে? এখন তোর যদি কিছু হয়ে যায় তাহলে আন্টির কি হবে, একবার ভেবে রেখেছিস? তো আমি কি করব তুই বল। চল এখন তুই আমার সাথে বাসায় চল, পরে সব কিছু দেখা যাবে। তারপর নীলা পরীকে নিয়ে পরীর বাসায় চলে যায় আর রাতে সেখান থেকেই যায়, কারণ পরী কখন কি করে বসে তাই। অন্যদিকে আরফান সারা বাড়ি পরীকে খুঁজছে, কিন্তু কোথাও ওকে পাচ্ছে না, তাই সে পরীকে ফোন দেয়, কিন্তু ফোনটা রিসিভ করে নীলা আর বলে, হ্যালো স্যার, আমি নীলা বলছি। পরীর ফোন তোমার কাছে কেন? স্যার আসলে পরী ঘুমিয়ে গেছে, তাই আমি ওর ফোনটা রিসিভ করেছি। ও আচ্ছা, ঠিক আছে। তারপর আমি ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়ি, কারণ আজ সারাদিন অনেক কাজ করেছি, যার কারণে শরীরটা অনেক ক্লান্ত। বিয়ের দিন আজ আরফান আর মায়ের বিয়ে, তাই আরফানের পুরো বাড়ি নতুন সাজে সাজানো হয়েছে। সবই নিজের কাজে ব্যস্ত, কিন্তু পরী কিছুতে নিজের কাজে মন দিতে পারছে না, কারণ আর কিছুক্ষণ পরেই তার ভালোবাসার মানুষ অন্য কারোর হয়ে যাবে, আর যা চাইলেও আর ফিরে পাওয়া যাবে না। এসব কথা ভাবছে আর চোখে জল ফেলছে। পরী তখন দেখে আরফান ওর সামনে দাঁড়িয়ে আছে, তখনও সেখান থেকে চলে আসতে লাগে, কিন্তু তার আগে আরফান ওকে ধরে নেয় আর বলে, আজ এসব যা কিছু হচ্ছে এগুলোর জন্য কে দায়ী জানো? তুমি, শুধু তুমি। কি হলো, কথা বলছো না কেন? শেষবারের মতো আপনাকে জড়িয়ে ধরতে দিবেন প্লিজ। না, তুমি সেই অধিকারটা হারিয়েছো। তারপর পরী আর কিছু না বলে আরফানকে জড়িয়ে ধরে। তখন আরফান নিজেরা কন্ট্রোল করতে না পেরে পরীকে সজোরে একটা থাপ্পড় মারে আর বলে, এই মেয়ে, তোমার লজ্জা করে না অন্য কারো হাজবেন্ডকে জড়িয়ে ধরতে? পরী ভাবতেও পারেনি আরফান ওকে চড় মারবে, তাও ও নিজেকে সামলে নিয়ে বলে, সরি স্যার, ভুল হয়ে গেছে, আসলে আমি। ওর মুখ থেকে কথা বের হচ্ছে না, শুধু কান্না করছে। আরফান আর সেখানে দাঁড়িয়ে না থেকে বাইরে চলে আসে, কারণ তার মায়াবতীকে মেরে সে নিজেও অনেক কষ্ট পেয়েছে। তারপর আর সারাদিন পরীর সাথে আরফানের দেখা হয়নি, আর আরফান ওর সাথে দেখা করার চেষ্টা করেনি। কী লাভ নিজের কষ্ট বাড়িয়ে? সব মেহমান চলে এসেছে আর আরফানও বড় সাজে তৈরি হয়ে বসে আছে। ইমান সাহেব বিয়ের কাবিন রেডি করছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বিয়েটা হয়ে যাবে। তাই পরী আরফানের বাড়ি থেকে বের হয়ে আসে আর নিজের বাসায় চলে যায়। পরী সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারে না, আর কীভাবেই বা পারবে? চোখের সামনে প্রিয় মানুষটাকে চিরদিনের জন্য অন্য কারোর হয়ে যাওয়া কেউ কি দেখতে পারে? তেমনি পরীও সহ্য করতে পারছে না, কিন্তু নিয়তে লেখা কেউ কি পরিবর্তন করতে পারে বলুন? তাই পরী সেখানে আর না থেকে রাস্তায় বেরিয়ে পড়ে, কিন্তু তার ইচ্ছে করছে নিজের জীবনটাকে শেষ করে দিতে। শুধু নিজের পরিবারের কথা ভেবে এটা করতে পারছে না। পরী আনমনে রাস্তা দিয়ে হেঁটে চলেছে আর আরফানের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছে আর নিজের চোখের জল ফেলছে। তখন হঠাৎ একটা গাড়ি পরীর সামনে চলে আসে, কিন্তু পরী সেদিকে কোনো খেয়াল নেই। পরী নিজের মতো হেঁটে চলেছে। যখনই গাড়িটা পরীকে ধাক্কা দিতে যাবে, তখনই কে যেন পরীর হাত ধরে এক টান দেয় আর রাস্তার সাইডে নিয়ে এসে সজোরে একটা চড় মারে। আপনারা কি ভেবেছেন রাজ পরীকে বাঁচালো? আরে না, নীলা পরীকে বাঁচালো আর
আর চরটা ওই পরীকে মারলো আর বলল, কি করতে যাচ্ছিসটা কি? তোর মাথা ঠিক আছে? কি হলো, কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন? কথা বল। ঝাড়ি দিয়ে কথাটি বলল। এবার পরী আর কিছু না বলে নীলাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কিন্তু পরীকে কি বলে সান্ত্বনা দিবে তা নীলার জানা নেই। তখন পরী বলে, আমি থাকতে পারবো না নীলা, ওনাকে ছাড়া আমি কিভাবে থাকবো? তোকে এখন এটা পড়তেই হবে। তারপর নীলা পরীকে নিয়ে ওর বাসায় চলে যায়। পরীকে একা ছাড়তে নীলার মন চাইছিল না। পরী বাসায় আসার সাথে সাথে নিজের রুমের মধ্যে চলে যায়, জিনিসপত্র ভাঙতে থাকে, তার সাথে কান্নাও করতে থাকে। আর পরীর মা পরীকে এই অবস্থা দেখে অনেক ঘাবড়ে যায়। তাই তিনি পরীর রুমের কাছে যান আর দরজা খুলতে বলে, কিন্তু পরী দরজা খুলছিল না। অনেকক্ষণ ডাকার পর পরী দরজা খুলে তখন পরীর কাছে গিয়ে বলে, কি হয়েছে মা, আমায় বল। পরী নিশ্চুপে কান্না করছে শুধু। আমাকে বলবি না? আচ্ছা, বলতে হবে না, এখন একটু ঘুমাতো। তারপর তিনি পরীর মাথা নিজের কোলের উপর রেখে ওর চুলে বিলি কেটে দিতে থাকে, আর পরীও বেশ কিছুক্ষণ কান্না করার পর ঘুমিয়ে যায়। তখন পরীর মা নীলাকে পরীর কথা জানতে চাইলে নীলা শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে সব খুলে বলে, যা শুনে পরীর মায়ের চোখের কোণাতেও জল জমতে থাকে। পরের দিন পরী ঘুম থেকে উঠে চমকে যায়, কারণ সে দেখে আরফান তার সামনে সোফার উপর শুয়ে আছে, কিন্তু সে এটাকে ওর মনের ভুল ভেবে আবার ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আরফান পরীকে ঘুম থেকে উঠতে দেখে তাড়াতাড়ি শুয়ে পড়ে, যাতে পরী কী করে তা দেখার জন্য। কিন্তু একই পরী ওকে দেখা সত্ত্বেও আবার ঘুমিয়ে পড়ল। বাপ্পারে, কি ঘুম, আমার মতোই ঘুম। তখন আরফান পরীর কাছে যায় আর ওর বেডের পাশে থাকা টেবিল থেকে পানির গ্লাস হাতে নেয় আর পুরো পানি পরীর গায়ে ঢেলে দেয়। তখন পরী চিৎকার করে ওঠে আর বলে, আম্মু গো, তোমার বাড়ির ছাদ ফুটো হয়ে গেছে আর পানি পড়তেছে, তাড়াতাড়ি ছাতা নিয়ে আসো। আরফান পরীর কথা শুনে হাসবে নাকি কানবে ভেবে পাচ্ছে না, তাই সে পরীকে বলে, ওই মেয়ে, কি শুরু করছো কি তুমি? আরফানের কথা শুনে পরী টিপ টিপ করে নিজের চোখের পাতা খুলে আর আরফানকে ভূত দেখার মতো চমকে যায় আর বলে, আপনি এখানে? অনেক চিল্লাই কথাটি বলল, ততক্ষণে পরীর মা আর নীল ওর রুমে এসে গেছে। তুমি কি অন্য কাউকে আসতে বলেছো নাকি? না, আর আসতে বললেও তাতে আপনার কি? আমারই তো সব। তখন পরীর আম্মু পরীকে বলে, কিরে, এই সাত সকালে চিল্লাচিল্লি করছিস কেন? আম্মু, ওই পোলা আমাদের বাসায় কি করছে? বারে, আমার শ্বশুরবাড়ি আমি থাকবো না তো কে থাকবে? ওই বেটা নেংটি ইঁদুর, আফ্রিকান হাতি, নাইজেরিয়ান অ্যানাকন্ডা তোর শ্বশুর মানে? তোর শ্বশুরবাড়ি মানে? যা ভাগ, দূরে গিয়ে মর। পরীর কথা শুনে আমার বেহুশ হওয়ার অবস্থা। আল্লাহ, ওই মাইয়া কি কয়? ওই বেটা খচ্চর, কথা বলছিস না কেন? তুমি যদি আর একটা বাজে কথা বলেছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। আমার কথা শুনে পরী একদম চুপ হয়ে যায়। তখন আবার আমি বলি, কি হলো, কথা বলছো না কেন? কথা কানে যাচ্ছে না নাকি? নিজেই তো চুপ থাকতে বললেন, তাহলে আবার বকা দিচ্ছেন কেন? কথাটি বলার সময় ওর চোখে পানি দেখতে পেলাম, মনে হয় ভয় পেয়েছে। তাই আমি ওকে নিজের বুকের মধ্যে জড়াই ধরি। কি হলো, তুমি কান্না করছো কেন? তো বকা দিলেন কেন? আচ্ছা বাবা, আর বকা দিব না বলে ওর কপালে ভালোবাসার পরশ বসিয়ে দিলাম। পরীর কপালে কিস করার সাথে সাথে পরী আমাকে চিমটা মারে আর বলে, ওই কি করছেন আম্মু এখানে? ইস, আমি তো ভুলেই গেছিলাম। আমাদের কাজ কারবার দেখে পরীর আম্মু হাসতে হাসতে রুম থেকে বের হয়ে যায়। তখন পরী আমাকে বলে, আপনার না কালকে বিয়ে হয়েছে, তাহলে এখন এখানে কি করছেন? বিয়ে? কার বিয়ের কথা বলছো তুমি? আপনার আর মায়ের বিয়ে। আমার কোনো বিয়ে হয়নি, আর ওইটা শুধু নাটক ছিল, মায়ার সত্যিটা সবার সামনে আনার। মানে? তারপর আমি পরীকে আমার প্ল্যানের ব্যাপারে খুলে বলি আর একটা ভিডিও দেখাই। আপনারা হয়তো ভাবছেন কি প্ল্যান, তাই তো? তাহলে শুনুন। আমি যেদিন শুনি যে মায়ার পেটে বাচ্চা আছে আর সেটা আমার, তখন আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। তাই আমি আর রবি মিলে একটা প্ল্যান করি, যেখানে রবি আমার চেয়ে বেশি ধনী সেজে মায়ার সাথে মিশে আর ওকে নিজের ভালোবাসার জালে ফাঁসায় আর বলে আমার সাথে বিয়ে না করতে, কারণ আমার সমস্ত সম্পত্তি এখন চলে গেছে আর মায়াও
সেটা বিশ্বাস করে নেয়। আর বিয়ের সময় যখন ওকে কবুল বলতে বলা হয় তখন সে কবুল না বলে বিয়ে ভেঙে দিয়ে চলে আসে আর নিজের সব দোষ স্বীকার করে, যা আমি রেকর্ড করে রাখি। সবকিছু শোনার পর পরি আমাকে বলে, ওই বেটা খারুস আফ্রিকান অ্যানাকন্ডা, তুই যখন বিয়ে করছিলি না তাহলে আমাকে এত কষ্ট কেন দিলি? আর আমাকে তোর প্ল্যানিংয়ের কথাটি বলিসনি কেন? তুই যা পেট পাতলা, কখন কাকে বলে দিতে তাই বলি নাই। ওই বেটা রাক্ষসকে পেট পাতলা আমি না তুই? বেটা নিংটি ইঁদুর, ভাল্লুক, আফ্রিকান হাতি, নাইজেরিয়ান অ্যানাকন্ডা। ওকে আর কিছু বলতে না দিয়ে একটানে নিজের কাছে নিয়ে আসি আর ওর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেই। আর চুষতেই ওর ঠোঁটের ছোঁয়া পেয়ে নিজেকে ওর মধ্যে হারিয়ে ফেলেছিলাম। তখন নীলা বলে ওঠে, এই যে লাভ বার্ডস, এখানে আপনারা ছাড়া অন্য একজন আছে, সেটা কি খেয়াল করছেন? নীলার কথা শুনে আমি আর পরি দুজনেই বেশ লজ্জা পেয়ে যাই, যার কারণে পরি আমাকে একটা ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে যায়। আর আমি ও নীলা পরির কাছ থেকে হাসতে লাগি। বেশ কিছুক্ষণ পরে পরি ওয়াশরুম থেকে বের হয়, এর মধ্যে নীলাও রুম থেকে বের হয়ে গেছে। পরি যখন ওয়াশরুম থেকে বের হয় তখন আমি ওকে দেখে রীতিমতো নিজের উপর নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি আর ওকে পেছন থেকে জড়িয়ে ধরি আর ওর ঘাড়ে আলতো করে একটা চুমু দেই, যার কারণে পরি কিছুটা কেঁপে ওঠে। তখন আমি কোনো মতে নিজেকে সামলে নেই আর সেখান থেকে বের হয়ে আসি। নিচে এসে আমি পরির মায়ের সাথে কিছু কথা বলতে থাকি। অন্যদিকে পরি ভাবতে থাকে, উনি এমন কেন? যখন মন চায় কাছে আসে, আবার যখন মন চায় দূরে চলে যায়। বেটা খবিস, আফ্রিকান মাথা মোটা কোথাকার। বেটা শুধু নিজেরটা বোঝে। আর কি। পরি যখন একা একাই আমাকে বকা দিচ্ছিল তখন আমি ওর পেছনে এসে দাঁড়াই। ওই বেটা নাইজেরিয়ান অ্যানাকন্ডা, উগান্ডা পাগল, আর আর যা, আর তো মনে পড়ছে না। এবার আমি মনে করিয়ে দেই, স্যার আপনি আসলে, আমি তো ওইগুলো নীলাকে বলছিলাম। ও তাই। জি স্যার। ওর নিচে যাওয়ার কিছুক্ষণ পরে আমিও নিচে যাই। তারপর পরীকে বলি, পরি নেক্সট উইক আমার বার্থডে, তাই সব কিছুর অ্যারেঞ্জমেন্ট তুমি আর নীলা দেখবে, কেমন? আর আমার বার্থডেতে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। কি সারপ্রাইজ স্যার? সেটা তো এখন বলা যাবে না। আমার শোনাও লাগবে না। আমিও তো সেটাই বললাম। আর পরি, তোমাকে এই কয়দিন আর অফিসে যেতে হবে না। কেন স্যার? আমি ওকে স্যার। আমি বলেছি তাই। তারপর আরও কিছু কথা বলার পর আমি সেখান থেকে চলে আসি আর অফিসে চলে যাই। 1 উইক লেটার। দেখতে দেখতে 1 সপ্তাহ চলে যায় আর আজ আমার বার্থডে, তাই পরি আর নীলা সকল অ্যারেঞ্জমেন্ট নিজের হাতে করে। আর সন্ধ্যার সময় সকল গেস্ট আসতে শুরু করে, তাই আমি তখন পরির কাছে যাই আর ওকে বলি, এই নাও। কি আছে স্যার এতে? তুমিই খুলে দেখো। পরির প্যাকেটটা খুলে তারপর বলে ওঠে, ওয়াও স্যার, এত সুন্দর গাউন আমার জন্য। মিসেস আরফান, আপনার জন্যই। আমার মুখে মিসেস আরফান ডাকটা শুনে পরি প্রায় কান্নার মতো হয়ে যায়, তাই আমি বলি, হয়েছে, এখন গিয়ে রেডি হয়ে নাও তো। তারপর পরি রেডি হতে চলে যায় আর আমিও গিয়ে রেডি হয়ে নিই। রেডি হয়ে এসে আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন আমার চোখ যায় সিঁড়ির দিকে আর সেখানেই আমার চোখ আটকে যায়, কারণ পরি ব্ল্যাক গ্রাউন পরে আছে, সাথে হালকা সাজ, যা দেখে যে কেউ পাগল হয়ে যাবে। আর পরিও আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, কারণ আমিও ব্ল্যাক শেরওয়ানি পরে আছি। তখন হঠাৎ একটা ছেলের কথা আমার কানে ভেসে আসে আর ছেলেটি বলছিল, দোস্ত দেখ কি সেক্সি মাল, যদি এক রাতের জন্য পাইতাম। কথাগুলো পরীকে ইঙ্গিত করে বলছে। তখন আমি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ওই ছেলেটিকে গিয়ে একটা ঘুষি মারি, তারপর এলোপাতাড়ি মারতে থাকি। আমার এমন কাজ দেখে সবাই অবাক হয়ে যায়, তাই আমি সবাইকে বলি, এখানে কিছু হয়নি, প্লিজ আপনারা পার্টি এনজয় করুন। তারপর ওই ছেলেটার কলার ধরে বাইরে নিয়ে আসি আর বলি, আজ শুধু এই পার্টির জন্য বেঁচে গেলি,
নয়তো তোকে আজ মেরেই ফেলতাম। কাজটা কিন্তু ঠিক করলেন না মিস্টার আরফান, এর হিসাব আপনাকে দিতে হবে। এই কথা বলেই সেখান থেকে চলে গেল। তাই আমিও ভিতরে চলে আসি আর সবার সাথে কথাবার্তা বলে পার্টি শেষ করে দেই। কিন্তু পরীকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাই ওকে খুঁজতে লাগি। কিছুক্ষণ পরে দেখি পরী পুল সাইডে বসে আছে, তাই আমি ওর কাছে যাই। কিন্তু ওর কাছে যাওয়া মাত্রই পরী আমাকে জড়িয়ে ধরে আর আমাকে পাগলের মতো কিস করতে থাকে। এর মুখ দেখে মদের গন্ধ পাচ্ছিলাম। আমি নিজেকে সামলে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু পরী আমাকে পাগল করে তুলছিল। সে আমার শেরওয়ানির সব বাটন খুলে দেয় আর আমাকে কিস করতে থাকে। তখন আমিও আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাই আমিও ওর ডাকে সাড়া দিই আর ওর ঠোঁটগুলা নিজের দখলে নিয়ে চুষতে থাকি। তারপর আমি পরীকে নিজের কোলে তুলে নেই আর আমার রুমে নিয়ে যাই আর রুমের দরজাটা বন্ধ করে দিই। তারপর পরীকে বিছানায় শুইয়ে দিয়ে নিজের শেরওয়ানিটা খুলে ফেলি আর পরীর কাছে গিয়ে ওর ঘাড়ে নাক ডুবিয়ে দেই আর চুষতে থাকি। তখন আস্তে আস্তে পরীর নিঃশ্বাস ভারী হতে থাকে, তাই আমি পরীর গাউনের হুকগুলো একে একে খুলি আর হারিয়ে যাই ভালোবাসার এক অজানা শহরে। পরদিন সকালে আরফানের আগে ঘুম ভাঙিয়ে পড়ি, কিন্তু ঘুম থেকে উঠে ওর প্রচণ্ড মাথা ব্যথা অনুভব হয়। তাই ও যখন ওয়াশরুমে যেতে নিবে তখন সে চমকে যায়, কারণ সে আরফানের বুকের উপর শুয়ে আছে আর তাদের গায়ে বিন্দু মাত্র কাপড় নেই। আর সে দেখে এটাও তার নিজের রুম নয়। তখন পরীর রাতের কথাগুলো মনে পড়ে। নেশার মধ্যে কাল রাতে যা হয়েছিল সব পরীর মনে পড়ে যায়, আর রাতের কথাগুলো মনে পড়ার সাথে সাথেই পরী ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দেয়। অন্যদিকে আরফান ঘুমাচ্ছিল। তখন কারোর ফুপিয়ে কান্নার আওয়াজ ওর কানে যায়, তাই সে টিপ টিপ করে চোখ খুলে দেখে পরী কান্না করছে। তখন আরফান উঠে বসে আর পরীর গায়ে হাত দেয়। তখন পরী বলে ওঠে, স্পর্শ করবেন না আমায়। কি হয়েছে, তুমি এমন করছো কেন? আমি কেন এমন করছি আশা করি সেটা আপনাকে বলে দিতে হবে না। আরফানও তখন গত রাতে ঘটে যাওয়া সব ঘটনাগুলো মনে পড়ে যায়, তাই সে বলে, মানছি কাল রাতে যা হয়েছে সেটা ঠিক হয়নি, তাই বলে এত বাড়াবাড়ি করার কি আছে? তখন পরী আরফানের হাতটা নিজে থেকে ছাড়িয়ে নিয়ে আরফানের গালে একটা চড় মারে আর বলে, তোর মতো ছেলেদের বিশ্বাস করাও ভুল, যার শাস্তি আমি এখন পাচ্ছি। এই কথাগুলো বলে পরী নিজের কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে যায় আর কিছুক্ষণ পর সেগুলো পরে নিজের বাসায় চলে যায়। অন্যদিকে আরফান ভাবতেও পারেনি সামনে একটা ব্যাপার নিয়ে পরী এতটা রিয়াক্ট করবে। পরী আরফানের বাসা থেকে বের হয়ে এসে নীলাকে ফোন দেয় আর যত তাড়াতাড়ি পারে ওর সাথে দেখা করতে বলে। নীলাও তাই বেশি দেরি না করে পরীর বাসায় চলে যায় আর পরীকে গিয়ে বলে, কি রে এত জলদি দেখা করতে বললি কেন? কি রে কথা বল। সব শেষ নীলা, সব শেষ। আগে কান্না থামা, তারপর বল কি হয়েছে। তারপর পরী গত রাতে ঘটে যাওয়া সব ঘটনা নীলাকে খুলে বলে আর নীলাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন নীলা পরীকে সান্ত্বনা দিয়ে বলে, দেখ যা হবার হয়ে গেছে, এখন তুই নিজেকে একটু শান্ত কর। আমি পারছি না। তোকে পারতেই হবে। এখন কি করবি সেটা ভেবেছিস? না, তুই এখন একটু রেস্ট নেই, পরে যা হবার তা হবে। তারপর নীলা নিজের হাতে পরীকে খাইয়ে দেয় আর পরীকে ওর সাথে বাইরে নিয়ে যায়, কারণ সে জানে পরীকে এখন একা রাখলে সে খারাপ কিছু করে ফেলতে পারে। দেখতে দেখতে ওই ঘটনার 1 মাস পার হয়ে যায়, কিন্তু এই 1 মাসে পরী আরফানের সাথে কোনো কথা বলেনি। আরফান যদিও তার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই পরী আরফানকে অ্যাভয়েড করেছে, কারোর সাথে আগের মতো কথাও বলে না। আজ সকাল থেকে পরীর শরীরটা ভালো নেই, শুধু মাথাটা ঘুরছে। তখন আরফান পরীর কাছে যায় আর বলে, পরী, আমাদের R&M কোম্পানির সাথে একটা মিটিং আছে আর সেখানে তোমাকেও থাকতে হবে। জি স্যার। পরী আরও কিছু বলতে যাবে, তার আগে সে মাথা ঘুরে পড়ে যায় আর তাড়াতাড়ি করে পরীকে তুলে আর দেখে পরী অজ্ঞান হয়ে গেছে। তাই সে দেরি না করে পরীকে নিজের কোলে তুলে নেয় আর হসপিটালে নিয়ে যায়। কিন্তু সেখানে ডক্টর যা বলে রাজ শক হয়ে যায়। পরীকে হসপিটালে নেওয়ার পরে ডক্টর ওর চেকআপ শুরু করে আর কিছু টেস্ট করতে দেয়। তারপর ডক্টর এসে যা বলে তাতে আমি শক হয়ে যাই, কারণ
ডক্টর এসে বলে, কংগ্রাচুলেশন মিস্টার আরফান, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। ডক্টরের কথা শোনার পরে আমি কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। না জানি এটা শোনার পরে পরীর রিয়াকশন কেমন হবে। তখন ডক্টর আবার আমাকে বলল, মিস্টার আরফান, আর ইউ ওকে? ইয়া ডক্টর, আই এম ফাইন। পরীকে এই ব্যাপারে বলেছেন? ওনাকে তো সবার আগেই বলেছি। ও। তারপর ডক্টর চলে গেল আর আমি ভাবতে লাগলাম পরীর সামনে কিভাবে যাব। সেদিন যদি নিজের উপর একটু কন্ট্রোল রাখতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না। না, এভাবে কিছু হবে না, আর আমাকে কিছু একটা করতেই হবে। আমি গিয়ে দেখি পরী কান্না করছে। কান্না করারই কথা। যদি একটা মেয়ে জানতে পারে সে প্রেগনেন্ট, তাও আবার বিয়ের আগে, তাহলে এর চেয়ে খারাপ আর কি হয় বলুন তো। পরীর এই অবস্থা দেখে আমার নিজের উপর নিজেরই কেন জানি ঘৃণা হচ্ছে। পরীর সাথে কথা বলার সাহস আমার হচ্ছিল না, তাও সাহস করে ওর মাথায় হাত রাখলাম। তখন পরী একবার আমার দিকে তাকালো, কিন্তু কিছু না বলে আমার কান্না করতে থাকলো। কেন জানি পরীর এই নীরবতা আমার সহ্য হচ্ছে না। তাই আমি পরীকে বললাম, পরী প্লিজ কথা বলো। আমি জানি আমি ভুল করেছি, তাই বলে এত বড় শাস্তি কেন দিচ্ছ? প্লিজ স্যার, আর অভিনয় করেন না। এখন আর কি চান আপনি? আপনাকে দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই। যা ছিল সব তো আপনি কেড়ে নিয়েছেন। দেখো, যা হওয়ার তা হয়ে গেছে, আমরা আবার নতুনভাবে শুরু করব। কি শুরু করার কথা বলছেন মিস্টার আফরান? আমাদের সংসার, যেখানে আমি, তুমি আর আমাদের বেবি থাকবে। আপনার না, আমার বেবি। এই বেবির উপর আপনার কোনো অধিকার নেই মিস্টার আফরান। মানে কি বলছো তুমি? যা বলছি ঠিক বলছি। যে আসবে সেটা কি শুধু তোমার সন্তান? হুম। পরীর কথা শুনে আমার অনেক রাগ উঠে যায়। তাই আমি পরীকে নিজের কোলে তুলে নিই, আর পরী আমাকে কিল ঘুষি মারতে থাকে। আমি সেদিকে পাত্তা না দিয়ে পরীকে গাড়িতে বসিয়ে দেই, আর আমার বন্ধুদের ফোন দিয়ে কাজী অফিসে আসতে বলি। তারপর আমিও গিয়ে গাড়িতে বসে পড়ি আর ড্রাইভ শুরু করি। এর মধ্যে পরী অনেকবার জিজ্ঞাসা করেছে যে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু আমি উত্তর দেই নাই। কিছুক্ষণ পর আমরা কাজী অফিসে পৌঁছে যাই। তখন পরী আমাকে বলে, আমরা এখন কি করছি? মানুষ এখানে কি করে? মানেটা খুব সহজ। না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কি বললে তুমি? কই কিছু না তো। গুড গার্ল। তারপর আমি পরীর হাত ধরে ভিতরে নিয়ে গেলাম, আর যেহেতু আগেই সব ব্যবস্থা করে রেখেছিলাম তাই বিয়েটাও তাড়াতাড়ি হয়ে গেল। দাওয়াত দিলাম, গিফট না নিয়ে কেউ আসিয়েন না। বিয়ের সব কাজ শেষ করে আমরা বাইরে আসলাম। তখন পরী বলল, এখন কি করবেন? কি আবার করব, তোমাকে নিয়ে আমার বাসায় যাব, সেটা দেখা যাবে। বলেই আমি ওকে জোর করে গাড়িতে বসিয়ে দেই, আর পরী মনে মনে আমার 14 গোষ্ঠী উদ্ধার করতে থাকে। কিছুক্ষণ ড্রাইভ করার পর আমরা বাসায় পৌঁছে যাই, আর এখন প্রায় রাত 12টা বাজে। এখানে জীবনের তো 12টা বেজে আছে, সাথে ঘড়িতেও। দরজা নক করার সাথে সাথে আম্মু খুলে দেয় আর বলে, এতক্ষণ কই ছিলি আর ফোন কেন ধরছিলি না তুই? ঠিক আছিস তো? আম্মু আমি ঠিক আছি, কিন্তু আমি একা আসি নাই, সাথে তোমার বৌমাও আছে। মানে তুই বিয়ে করেছিস আর কাকে করলি? তখন আমি পরীকে আম্মুর সামনে নিয়ে আসলাম, আর আম্মু পরী দেখে খুশি হলেন, কারণ আম্মু জানতেন যে আমি পরীকে ভালোবাসি, তাই তিনি কিছু বললেন না। কিন্তু আব্বু আমাকে বলল, তুমি হঠাৎ বিয়ে করলে আর আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না? আব্বু প্লিজ, আমি এখন এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। এমনিতেও অনেক রাত হয়ে গেছে, তাই সকালে কথা বলাই ভালো। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিলে সেটা তো বলবি। প্লিজ আব্বু, এখন এগুলা বাদ দাও। আমি বললাম তো কাল সকালে সব বলবো। এই কথা বলেই পরীর হাত ধরে আমার রুমে চলে আসলাম, আর আব্বুও কিছু বলল না, কারণ তিনি জানেন এখন কিছু বলেও কাজ হবে না। আমি রুমে আসার কিছুক্ষণ পরে আম্মু আমাদের রুমে আসে আর বলে, বাবা,
আরফান সত্যি করে বল তো কি হয়েছে? আম্মু আমি বললাম তো, আমি যা জানতে চাইছি তাই বল। তাই আমিও বাধ্য হয়ে সব কথা আম্মুকে বলি, প্রেগন্যান্সির কথাও বলি। সব কথা শুনে যদিও আম্মু একটু রেগে যায়, কিন্তু যখন শুনে ওনার বৌমা প্রেগনেন্ট সেটা শুনে উনি অনেক খুশি হয় আর বলে, সত্যি বলছিস তুই? আম্মু এতক্ষণ পরি আমাদের কথা শুনছিল। তখন আম্মু পরীকে গিয়ে বলে, সত্যি মা জানো না তুমি আমাদের কত বড় খুশি সংবাদ দিয়েছ। আচ্ছা তুমি এখন রেস্ট নাও, সকালে কথা হবে। এই কথা বলে আম্মু আমাদের রুম থেকে চলে যায়। তখন আমি কাবার থেকে একটা শাড়ি বের করে পরীকে দিয়ে বলি, যাও এখন ফ্রেশ হয়ে আসো। পরি হয়তো শাড়িটা দেখে অবাক হয়ে গেছে, তাই আমি আবার ওকে বললাম, শাড়িটা আমি তোমার জন্যই কিনেছি। পরি কিছু না বলে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পরে পরি ওয়াশরুম থেকে বের হয় আর আমি ফ্রেশ হওয়ার জন্য ভেতরে ঢুকি। কিন্তু ওয়াশরুম থেকে বের হওয়ার পর আমার মেজাজ বিগড়ে যায়, কারণ পরি সোফার উপর ঘুমিয়ে আছে। তাই আমি ওর কাছে গিয়ে একটানে ঘুম থেকে টেনে তুলি। তখন পরি বলে, কি হলো, আমাকে ঘুমাতে দিবেন না নাকি? তুমি এখানে কেন ঘুমাচ্ছ? তো কোথায় ঘুমাবো? সামনে বেড আছে, সেটা দেখতে পাচ্ছ না? না পাচ্ছি না, আর আমি এখানে ঘুমাবো? এবার আমার রাগ চরমে চলে গেল, তাই আমি পরীকে কোলে তুলে নেই আর বেডে ওকে শুইয়ে দেই। তারপর আমিও শুয়ে পড়ি, কিন্তু পরি আবার ওখান থেকে ওঠার চেষ্টা করে। তাই আমি পরীকে নিজের বুকের মধ্যে চেপে ধরে রাখি আর পরি ওকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে থাকে। যখন দেখে ও আমার সাথে পেরে উঠছে না, তখন ও আমাকে বকা দিতে দিতে ঘুমিয়ে পড়ে আর আমি পরীর কাজ দেখে হাসতে থাকি। কিছুক্ষণ পরে দেখি পরি ঘুমিয়ে গেছে, একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। জানালা দিয়ে চাঁদের আলো এসে পরির মুখের উপর পড়ছে, যাতে ওর সৌন্দর্য হাজার গুণ বেড়ে গেছে। ওকে মন চাইছে শুধু ওকে দেখতে থাকি। তখন খেয়াল করলাম কয়েকটা চুল ওর মুখের উপর চলে এসেছে, যা ওর ঘুমে ডিস্টার্ব করছে। তাই আমি ওর চুলগুলো ওর কানের পাশে গুজে দিয়ে তখন আমার চোখ ওর গোলাপি ঠোঁটের দিকে যায়, যা দেখে নিজেকে সামলাতে পারলাম না। তাই ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট হালকাভাবে ছোঁয়ালাম, যাতে ওর ঘুম না ভাঙে। তারপর ওর দিকে তাকিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আরফানের আগেই ঘুম ভাঙে পরির, আর সে চোখ খুলে দেখে আরফান ওকে এখনো জড়িয়ে ধরে আছে। তাই সে ওঠার চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারছে না। তাই সে আবার শুয়ে পড়ে আর আরফানকে দেখতে থাকে। তখন পরি মনে মনে বলে, এখন একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে, কেউ দেখলে বলতেই পারবে না যে এই অ্যানাকন্ডাটা এত রাগী। তবুও খুব কিউট লাগছে আমার অ্যানাকন্ডাটাকে। তারপর আরফানের কপালে আলতো করে একটা চুমু দেয়, যাতে ওর ঘুম না ভাঙে। অন্যদিকে আরফানও ঘুম থেকে উঠে যায় আর সে শুনতে পায় যে পরি নিজের সাথে নিজেই কথা বলছে, কিন্তু কি কথা বলছে সেটা শুনতে পায় না। আর তখনই পরি আরফানের কপালে কিস করে। তাই আরফান চোখ মেলে তাকায় না, কারণ সে জানে যদি তাকাতো তাহলে ওর মায়াবতী লজ্জা পেয়ে যেত। তখন পরি কোনো রকমভাবে নিজেকে আরফানের থেকে ছাড়িয়ে নেয়, যদিও আরফান ঘুমাচ্ছিল না। তারপর পরি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়, আর তখন আরফান বলে, বুঝেছি ম্যাডামের রাগ কেমন করে ভাঙাতে হবে। কিছুক্ষণ পরে পরি ওয়াশরুম থেকে বের হয়, আর আরফান পরীকে দেখে যেন বেহুশ হওয়ার অবস্থা, কারণ আজ যেন সে পরীকে একটা নতুন রূপে দেখছে। ব্ল্যাক কালার শাড়িতে পরীকে বেশ মানিয়েছে, আর ভেজা চুল তো আছে, যা যে কাউকে ঘায়েল করার জন্য যথেষ্ট। তখন আরফান বলে ওঠে, হাই। কি? তোমার রূপ তো আমাকে পাগল করেই ছাড়বে। বলেই ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। তাই? হুম। এখন ছাড়ুন তো। উফ। তারপর পরীকে আমার দিকে ঘোরাই আর আমার চোখ যায় ওর ঠোঁটের দিকে, যা বিরামহীনভাবে কেঁপেই চলেছে আর আমাকে পাগল করে তুলছে। তাই আমি ধীরে ধীরে ওর ঠোঁটের দিকে এগিয়ে যাই আর পরি আবেশে চোখ বন্ধ করে নেয়। কিন্তু যখনই আমি ওর ঠোঁট আমার দখলে নিব, কেউ বলে ওঠে, এই আমি কিছু দেখি নাই। ওই তুই এখানে কি করছিস? আর দরজায় নক করতে পারিস না? বাহ,
নিজেরা দরজা খুলে রোমান্স করছো, তাতে কিছু না, আর আমি দেখলেই দোষ? আচ্ছা এগুলো বাদ দে আর বল কি জন্য এসেছিস। ও, আব্বু তোদেরকে ডাকছে। আর হ্যাঁ, একটা কথা, পরের বার রোমান্স করার সময় প্লিজ দরজাটা অন্তত বন্ধ করে নিস। তখন আমি পরীর দিকে তাকিয়ে দেখলাম সে হাসছে, তাই আমি ওর কানে কানে বললাম, এখন যত হাসার হেসে নাও, রাতে কিন্তু আর হাসার সুযোগ দিব না। কি বললেন? তুমি যা শুনেছো তাই। তারপর পরীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি নিচে চলে আসি, আর আমার পিছে পিছে পরীও নেমে আসে। নিচে নামার পর আমি সোজা খাবার টেবিলে গিয়ে বসে পড়ি। তখন আব্বু আমাকে বলল, তোর মা আমাকে সব বলেছে, তাই আমি ভাবছিলাম কি বিয়ে যেহেতু হয়ে গেছে তাহলে রিসেপশন করলে কেমন হয়। তুমি যা ভালো বুঝো করো। তাহলে ঠিক আছে, নেক্সট উইকে তোদের রিসেপশন পার্টি রাখবো। ঠিক আছে। আজ রিসেপশন পার্টি, সবাইকে ইনভাইট করা হলো, অফিসের সবাইকে। আর পরীর আব্বু আম্মু কেউ অফিসের সবাই এক এক করে শুভেচ্ছা জানাচ্ছে। হঠাৎ উপরে তাকাতেই আবার নতুন করে ক্রাশ খেলাম। পরী লাল বেনারসি পরছে, যেটা আমি দিছি, আমার সামনে আসে। কি মিস্টার, এমন হা করে কি দেখছেন? আসমানে পরী দেখছি। হয়েছে, আর পাম মারা লাগবে না, সবাই দেখতেছে। ও হ্যাঁ তাই তো। তারপর আব্বু সবাইকে বলল আমাদের বিয়ে, কথা হাততালি দিয়ে শুভেচ্ছা জানালো সবাই একসাথে। পার্টি শেষ, পরী রুমে গেছে, আমি বন্ধুদের সাথে আড্ডা দিতেছি ছাদে। কখন যে 12টা বেজে গেছে মনে নেই। এই রে 12টা বাজলো কখন। এই তোরা থাক, আমি গেলাম। ওদের বিদায় দিয়ে রুমে ঢুকে দেখি বউ আমার খাটের উপর বসে আমাকে দেখে আমার কাছে আছে। কই ছিলি এতক্ষণ? আমার কলার চেপে ধরে অনেক রেগে বন্ধুদের সাথে ছাদে ভয় ভয় বললাম, এবং রাগে প্রথম দেখলাম। রুমে বউকে রেখে তুই বাইরে কেন আমাকে টাচ করবি না? অভিমান সুরে। ওর চোখ হালকা পানি জমে গেছে। আচ্ছা বাবা, আর হবে না, এবারে মতো মাফ করে দাও। আপনি আমাকে টাচ করবেন না। আমি ওকে আমার দিকে ঘুরে 4 ঠোঁট এক করে দিলাম। ভালোবাসার রাজ্যে হারাই গেলাম, বাকিটা ইতিহাস।